আমি আসলে যে কাজগুলো করছি একটা সময় আমি বুঝতে পারছি আমি কাজগুলো অনেক খারাপ করছি, জীবনে অনেক খারাপ কাজ করছি এবং একটা সময় আমার অনুশোচনা আসছে, অনুশোচনার বৃষ্টিতে আমি ভিজছি। এই অনুশোচনা থেকে আমার আগ্রহ জাগছে আমি ভালো হব। এই জন্য আমি যখন প্রথম অনুষ্ঠানটির ব্যাপারে জানতে পারলাম, যাহা বলিব সত্য বলিব, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটি আছে জেনে, এবং আমি অনুষ্ঠানটিতে আসতে পারছি এই জন্য। এবং আপনি আমাদের অনুষ্ঠানের প্রথম অতিথি হচ্ছেন আপনি, তো সে অঙ্কে আপনি অনেক লাকি। নিজেকে খুব লাকি ভাববো। হ্যাঁ, আমি লাকি, অবশ্যই আপনি লাকি। এবং আপনি বলছিলেন যে আপনি একসময় অনুশোচনার বৃষ্টিতে ভিজেছেন এবং সেই বৃষ্টিতে আপনি এখনো ভিজছেন। আপনি একটু বলবেন আমাকে যে এই অনুশোচনা আপনার কবে থেকে শুরু হয়েছে, আজ থেকে কতদিন আগে? আসলে আমি প্রথম যেদিন কাজটা করি, পেমেন্টটা পাওয়ার পর থেকে আমার অনুশোচনা শুরু হয়, কিন্তু আমি বিভিন্ন বাধার কারণে আমি এই অন্যায় কাজটি থেকে বিরত থাকতে পারিনি। আচ্ছা, তো আমি করেই গেছি। প্রতিটা পেমেন্ট পাওয়ার সময় আমার খুবই খারাপ লাগছে যে আমি অন্যায় পথে কাজ করতেছি, অন্যায় হারাম কামাই করতেছি। জি। তো অনুশোচনা সবসময় থেকে, কিন্তু ফাইনালি যখন আমি ভাবলাম আজ থেকে 2.5 বছর আগে থেকে নুপুরের একটা ঘটনার পর থেকে আমি অনুশোচনা ফাইনালি ভুগতেছি এবং ভাবতেছি কাজটি ছেড়ে দেব, এবং কাজটি আমি এখন অলরেডি ছেড়িয়ে দিছি, এখন আর কাজ করতেছি না। এবং সেটার জন্য আপনার যে অনুশোচনা, সেই অনুশোচনার শ্রেষ্ঠ আসনের মধ্যে একটা বড় আসন আজকে আপনি পেয়েছেন, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিবর আসন। এই সত্য বলিবর আসনটি প্রথম আলোকিত করেছে মাহি। মাহি আজকে কোন বিষয়ে অনুশোচনা করতে চায়, মাহির এমন কি গোপন সত্য রয়েছে যেটা জানালে মাহির ভালো লাগবে এবং যেটা জানলে সমাজ ও দেশ উপকৃত হবে। মাহির মতো এরকম ঘটনায় যারা আরো আসতে পারতেন তাদের পথটা বিবেকের তাড়না থেকে বন্ধ হয়ে যাবে। আমরা সেই ঘটনার দিকে যেতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার বলছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিওর নতুন আয়োজন শুরু হয়েছে আজকে থেকে। সেই অর্থে আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিবর প্রথম পর্ব। মাহি, আপনি বলছিলেন যে অনুশোচনায় 2.5 বছর আগ থেকে আপনি ভুগছেন এবং শেষ পর্যন্ত আপনি এবিসি রেডিওর এরকম একটি অনুষ্ঠান পেয়ে আপনি সেখানে প্রথম অতিথি হলেন। আমি তারও আগে যেতে চাই যে ঘটনাটির কারণে আপনি বলছেন যে আপনি অনুশোচনায় ভুগছেন, সেই ঘটনাটির শুরুটা কিভাবে হয়েছিল? তখন আমার বয়স আনুমানিক 15 বছর বয়স। আপনি পড়াশোনা করতেন? হ্যাঁ, তখন আমি পড়াশোনা করি। কি পড়তেন আপনি? মাদ্রাসায় পড়াশোনা করি। আপনি মাদ্রাসার ছাত্র ছিলেন? কোন ধরনের মাদ্রাসা? কওমি মাদ্রাসা। মাহি 15 বছর বয়সের গল্প বলছে। মাহি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। তারপর আমি মাদ্রাসায় যাচ্ছি বাসে করে, তো বাসে যে একটা সিটও খালি পাই নাই, মানে একটা সিট খালি ছিল একটা মেয়ের পাশে। আমি মেয়েটির পাশে বসাতে মেয়েটি আমাকে বলতে লাগলো যে না, আপনি এখানে বসবেন কেন, বসতে পারবেন না, অন্য কোথাও সিট আছে কিনা দেখেন, ওদিকে বসেন। তো আমি বললাম সারা বাসে খুঁজে দেখলাম একটা সিটও নাই, এই জন্য আপনার কাছে আমি বসলাম। আমিও মানুষ, আপনিও মানুষ, একটা মানুষের পাশে বসলে তো সেরকম কোনো ক্ষতি হওয়ার কথা না, সমস্যা নেই। তো আপনি এটা আসলে ঠিক করতেছেন না। তো অবশেষে মেয়েটি আমাকে বসতে দেওয়ার পরে আমি মেয়েটিকে বললাম যে আচ্ছা আপনার নাম কি? তো বললো আমার নাম নাহার। বললাম কি করেন? পড়াশোনা করি। তারপর আমি বললাম যে আপনি তো অনেক সুন্দর, দেখতে তো অনেক সুন্দর। তারপর মেয়েটি আমাকে বললো আচ্ছা, খুব খুশি হলাম আপনার প্রশংসা শুনে, আর আমি যতটা সুন্দর না তত তার চেয়ে অনেক বেশি বলতেছেন, আমার খুব ভালো লাগছে, আপনার পরিচয়টা একটু বলবেন? তো বললাম যে হ্যাঁ, আমি মাহি, গাজীপুরে থাকি, পড়াশোনা করি ঢাকা মাদ্রাসায়। তো শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছার পর মেয়েটি আমাকে বলতেছে যে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, তো আপনি তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন, আপনি যদি আমার সাথে কাজ করেন আপনি অনেক 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 টাকা উপার্জন করতে পারবেন। আমি বললাম কিভাবে? ও বললো যে আপনি যদি কাজটি করতে রাজি থাকেন তাহলে আমি আপনাকে বলবো। আমি বললাম হ্যাঁ বলেন, আমি কাজটি করতে রাজি আছি। ঠিক আছে, আপনি কাজটি করতে রাজি আছেন তো আজকে শনিবার, আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় আপনি আমার সাথে দেখা করবেন রমনা পার্কের প্রধান যে গেটটা ওইটা। আমি একটা সপ্তাহ ভাবলাম যে মেয়েটা আমাকে কি কাজ দিবে, আমি আসলে কৌতূহল থেকে ওখানে গেছি। তো ঠিক আমি সন্ধ্যা 7টায় মেয়েটির সাথে দেখা করলাম। তারপর আমি গেলাম, যাওয়ার পরে আমাকে পার্কের ভিতরে নিয়ে গেল। তো সন্ধ্যা তো ঘাটটাট সবাই বেরিয়ে যেতে বলতেছে, তো দেখলাম আরেকটা লোক আসলো। তো নার বলতেছে যে দাঁড়াও, তোমাকে একটা লোকের সাথে পরিচয় করে দেবো, ওই তোমাকে কাজগুলো বুঝাই দেবে। আচ্ছা, এটা শনিবারের ঘটনা? শুক্রবারের ঘটনা। তো আমি বললাম কি ধরনের কাজ হইতে পারে? তো বললো যে তোমাকে সব বুঝাই বলবে। তারপর একটা লোক আসলো মধ্যবয়সী, তো আমাকে পরিচয় করে দেওয়া হলো, ওর নাম হচ্ছে এহতেশাম। তো এহতেশাম ভাই আমাকে নিয়ে বসলেন একটা রেস্টুরেন্টে। বসার পর আমাকে বলতেছেন যে তোমার ব্যাপারে তো নাহারের কাছে শুনলাম যে এক ভালো, তুমি পাবা। আমি বললাম যে এহতেশাম ভাই কি ধরনের কাজ? তো উনি বলতেছেন যে তোমাকে আমি একটা মেয়ে
অ্যাড্রেস দিব, ফোন নাম্বার সহ, তোমার কথা জাদু দিয়ে মেয়েটিকে পটাবে। তো আমি বললাম যে না ভাই, আমি এটা পারবো না, আমাদের মনে সম্ভব না। তো এতে সঙ্গে বলতেছেন যে নাহার যা বললো যে তুমি পারবে, তুমি একটু ট্রাই করে দেখো। আমার বিবেক এবং বুদ্ধি যতটুকু বলছে তাতে হচ্ছে যে নাহার ধারণা করেছে যে মেয়ে পটানোর জন্য আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, এবং যে কারণে নাহারের যে বলয় ছিল, যে কাজের যে ব্যাপারগুলো ছিল, সে কাজগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না, সে কাজের জন্য নাহার মাহিকে নির্বাচন করেছে। তারপর আমি বললাম তো আমাকে বিনিময় কি দেওয়া হবে, বললে তুমি কি চাও। আমি বললাম আমি তো জানি না এই কাজের বিনিময়ে আপনি আমাকে কি দেবেন, আর এই মেয়েটিকে বা কি করবেন আপনারা, আমি পটাই দিলি। তো বলতেছে যে তুমি শুধু মেয়েদেরকে আমার হাতে উঠাই দিবা, বাকি যা করো আমরা করবো। আমি বললাম যে আমার তো একটু সন্দেহ হচ্ছে, আর কাজটা মনে হচ্ছে খারাপ, কারণ এই কাজের মধ্যে আপনার কথার মধ্যে আমি কোনো ভালো ইঙ্গিত পাইনি। তো আপনি যদি আমাকে এক্স্যাক্টলি বলেন যে আসলে কি করবেন ওদেরকে নিয়ে, তাহলে আমি কাজটি করতে রাজি আছি। তো বলে তোমার অত কিছু শোনার দরকার নাই, তোমাকে আমি নতুন হিসেবে একটা মেয়ের নাম্বার দিব, এই মেয়েটিকে যদি পটাতে পারো তাহলে তোমাকে 50,000 টাকা আমি দিব। 50,000 টাকা? 2003 সাল, 50,000 টাকা। এবং আপনি তখন 15 বছরের একটা বালক, এবং আপনি পড়ছেন কোন ক্লাসে তখন? তখন আনুমানিক 7-8। ক্লাস 7 কিংবা 8 পরে একটি কওমি মাদ্রাসায় তার সামনে একটি অফার এসছে, 50,000 টাকা দেয়া হবে, তার বিনিময়ে শুধুমাত্র একটা মেয়েকে পটিয়ে দিতে হবে বাই ফোন। বুঝতেই পাচ্ছেন যে কত লোভনীয় একটি প্রস্তাব। তারপর আসলে তখন আমার হিতাহিত জ্ঞান হারা গেছিল, আমার মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। কোনো কিছু না ভেবে হ্যাঁ আমি রাজি আছি, নাম্বার দেন, ফোন দেন। তো উনি আমাকে একটা মোবাইল দিল, আর ওই মেয়ের নাম্বার, অ্যাড্রেস সহ সবই দিল, এবং এর সাথে 10,000 টাকা দিল আমাকে খরচের জন্য। মেয়ে সম্পর্কে আপনাকে কিছু বলা হয়েছিল যে এই মেয়েটি কি করে, মেয়ের কোনো বায়োডাটা? মেয়ে সম্পর্কে শুধু এতটুকু বলছিল যে বাবা অনেক ধনী লোক ছিলেন, তখনই নাকি ওই হাউস বিল্ডিং এর কি ধরনের কাজ করতেন। তো বলছিল যে তুমি মেয়েটিকে যদি এনে দিতে পারো 50,000 টাকা তো পাবাই, যদি ভালো মনে করি তোমাকে আরো অনেক টাকা দেওয়া হবে, কারণ মেয়েটির বাবার অনেক টাকা পয়সা ছিল। মেয়েটির বাড়ি ছিল মেঘনায়, নাম ছিল দিলরুবা। আপনি যে পরিচয়গুলো এখানে দিচ্ছেন সে পরিচয়গুলো কি একেবারে সত্য পরিচয়, নাকি আপনি ছদ্মনাম ব্যবহার করছেন? দিলরুবা নামটা আমি নিজে থেকে ডাকতাম, অন্য একটা নাম। আপনি চাইলে আপনার গল্পের প্রয়োজনে, আপনার নিজের প্রাইভেসির স্বার্থে আপনি চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। তারপর ওদিন সারা রাত চিন্তা করলাম যে আমি কাজটি করব কি করব না। একদিক থেকে বিবেক মানে মন বলতেছিল যে না, এই খারাপ কাজ করার দরকার নেই, অন্যদিকে 50,000 টাকার লোক আমি সামলাইতে পারিনি। পরদিন সকালে খুব ভোরে আমি ফোন দিলাম মেয়েটিকে, একটা ফোন দেওয়ার পর রিসিভ করে নাই। তখন ভাবলাম যে রিসিভ করে নাই তো একটা SMS পাঠাই দিই। তো একটা SMS পাঠাইলাম মেয়েটাকে। SMS পাঠানোর পর এসএমএসটিতে কি ছিল, কি ধরনের এসএমএস? এসএমএসটি এরকম ছিল যে আমি তোমার বন্ধু হব যদি তুমি চাও, আমি তোমার পাশে থাকবো যদি তুমি চাও, তোমাকে জান্নাতে নিয়ে যাবো যদি তুমি চাও, এই ধরনের কিছু কথা ছিল। আপনি পটানোর জন্য যে বাক্যগুলো ব্যবহার করেন, এগুলো সম্পর্কে আপনাকে কোনো ডিরেকশন ওই ভদ্রলোকটি দিয়েছিল, যে ভদ্রলোকটির সাথে আপনার পরিচয় হলো? আসলে তাহলে আমাকে একটু পিছন থেকে বলতে হয়। জি, আপনি পিছন থেকেই বলুন, আমরা পিছন থেকেই শুনতে চাই। আমার এক ভাই ছিলেন, দুঃসম্পর্কের ভাই, উনি সাহিত্য চর্চা করতেন এবং ভালো একজন লেখক। তো ওনার সংস্পর্শে আমি কিছুদিন ছিলাম, মাস 3 হবে। উনি আমাকে সাহিত্য ব্যাপারে অনেক কিছু শিখাইছেন, সুন্দর করে কিভাবে কথা বলতে হবে, হাতের লেখাটাও পর্যন্ত উনি আমাকে শিখাইছেন। আপনাকে যে ভদ্রলোকটি যে নাম্বারটি দিল, মানে সেল নাম্বারটি, মেয়েটাকে পটানোর জন্য, মেয়েটার বয়স কত ছিল? মেয়েটি তখন 8 পড়ে সম্ভবত, মানে আপনার সমবয়সী। হ্যাঁ, সমবয়সী। এই ব্যাপারগুলো আমাদের শ্রোতা যারা রয়েছেন যাহা বলিব সত্য বলিবতে খুব ভালো করে মার্ক করবেন, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো গল্পের সত্যতা প্রতিপাদন করবার জন্য খুবই জরুরি। মেয়েটার নাম ছিল দিলরুবা। দিলরুবাকে পটানোর চেষ্টা করছে মাহি পড়ে ক্লাস 7-8 এবং মেয়েটাও তার সমবয়সী। তারপর SMS-টা দিলাম, দেওয়ার পরে ঠিক 24 ঘন্টা পর ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করলো না, কেটে দিল। কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর ও আমাকে ফোন ব্যাক করে। ফোন ব্যাক করার পর বললো যে কেমন আছেন? আমি বললাম যে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর 3 দিন কথা বললাম ওর সাথে। 3 দিন কথা বলার মধ্যে যে জিনিস বুঝতে পারলাম যে হ্যাঁ, ধনী এরা পরিবারের। আপনি একটু আমাকে বলবেন যে এই যে 3 দিন আপনি তার সাথে কথা বললেন, এই সময়ের মধ্যে আপনাকে যে দায়িত্বটা যিনি দিয়েছিলেন, এহতেশাম কি আপনার কাছ থেকে কোনো তথ্য পেয়েছিল যে আপনি তার সাথে কথা বলছেন বা এরকম কিছু, বা একই সাথে এহতেশাম আপনাকে কোনো সময় বেঁধে দিয়েছিল কিনা যে এই কয়দিনের মধ্যে তাকে পটিয়ে দিতে হবে? হ্যাঁ, প্রতিটা মেয়েকে পটানোর জন্য 3 মাস টাইম দিতে সর্বোচ্চ। প্রতিটা মেয়েকে পটানোর জন্য 3 মাস সময় দিত। প্রিয় শ্রোতা, আমরা একই সাথে সবাইকে বলতে চাই, এবিসি রেডিওতে আপনারা সবাই শুনছেন এবিসি রেডিওর নতুন আয়োজন আজি কিবরিয়ার উপস্থাপনায় এবং তার টিম সুমন ও মঞ্জুর অডিও সম্পাদনায়
আজকে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব। সত্যের এই আসনটি আলোকিত করেছেন মাহি, এবং এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই বিবেকের তাড়না বোধ থেকে। আপনার মধ্যে যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, যে কোনো ভুল আপনি স্বীকার করতে চান, আমরা আপনাকে মোস্ট ওয়েলকাম বলতে চাই, আমরা আপনাকে সুস্বাগত বলতে চাই। এই কারণে যে আপনি তো ভুল করেছেন এবং আপনি অনুতপ্ত। আমরা বলছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, এবং সেই বিবেকের আদালত থেকে আপনি যদি নিজেকে স্বীকার করতে চান যে হ্যাঁ আপনি ভুল করেছেন এবং এই ভুলের জন্য আপনি অনুতপ্ত, তাহলে আসুন সত্যের আসনে বসুন এবং আপনি যে কোনো ধরনের ভুল এখানে স্বীকার করতে পারেন। এবং একই সাথে আমরা বিশ্বাস করি আপনার এই ভুলের স্বীকারের মধ্য দিয়ে পৃথিবীতে, সমাজে, রাষ্ট্রে হাজার হাজার ভুল থেমে যাবে। ওকে, আপনি যেখানে ছিলেন, আপনি মেয়ের সাথে দেখা করার প্ল্যান করছেন এবং মেয়েটি ধনী, আপনি বুঝতে পারলেন তার সাথে কথা বলে। তারপর দেখা করার জন্য প্লেস ঠিক করা। তো আমি বললাম যে তুমি একটু ঢাকার দিকে মুভ করো যদি পারো। তো বললো যে না, ঢাকার দিকে তো যেতে পারবো না, অনেক সময় লাগবে। তো এক কাজ করো, তুমি সোনারগাঁ জাদুঘরের কথা বললো যে তুমি সোনারগাঁ জাদুঘরে আসো। আমি বললাম আমি তো চিনি না। তো আমাকে মেয়েটি সবকিছু টেক্সট করে দিল কিভাবে যাইতে হবে। তো গেলাম সোনারগাঁ জাদুঘরে প্রথম দিন মিট করার জন্য। তো যাওয়ার পর যা দেখলাম, প্রথম দিনই মেয়েটি তার বড় বোনকে নিয়ে আসছে, আর আসছে হলো গিয়ে একটি গাড়িতে করে। তো মেয়েটি যখন নামতেছে, আমি মেয়েটির সাথে ফোনে কথা বলতেছিলাম। তো বলতেছে যে হ্যাঁ আমরা মাত্র গাড়ি পার্ক করছি, এখন আমরা বেরিয়ে আসতেছি। তো আমি দেখতেছি যে আমি একটা মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসতেছে, আর আমি যার সাথে কথা বলতেছি সেই। তো আমি ভাবলাম কি একটু লুকাই, কারণ লুকোচুরির কারণটা হলো আমি দেখি মেয়েটি আসলে আমার দিকে মানে মুখ করতেছে কিনা, আমার প্রতি আসলেই ধাবিত হচ্ছে কিনা। মানে মাহির ধারণা হচ্ছে যদি ওই মানুষটা তার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি সে সেই মানুষটির প্রতি মোটিভেটেড। ব্যাপারটা তো আসলে তাই। তারপর তার মানে আমি প্রায় 50 মিনিট ওয়েট করলাম। বললাম আর 10টা মিনিট লাগবে, জাস্ট 10টা মিনিট। আমি মোগরাপাড় চৌরাস্তায় চলে আসতেছি। তো 10 মিনিট শেষ হওয়ার পরে ও আবার ফোন দিছে, আসলো না। তো আমি বললাম যে হ্যাঁ আমি চলে আসছি, আমি গেটে আসছি, গেট টিকিটটা নিয়ে আমি আসতেছি। যখন এই কথাটা বললাম, মেয়েটি গেটের দিকে তাকাইছে, আর আমি তখন গেটের বাইরে গেলাম যাতে বুঝতে না পারে আমি এতক্ষণ এখানেই ছিলাম, সাথে নাটক করতেছি বা ওয়েট করাইতেছি, এটা যাতে বুঝতে না পারে। তো আমি আবার ঢুকতেছি, দেখলাম ও এক প্রকার দৌড়েই আমার কাছে চলে আসছে। মানে ওর আগ্রহটা এত তীব্র ছিল আমি আসলে বুঝতে পারি নাই। তো ওর সাথে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, সারাদিন ঘুরলাম। তো আপনাকে দেখার পরে চেহারার একটা ব্যাপার থাকে, কারণ ফোনে কথা বললে এক ধরনের চেহারার প্রতি একটা অন্যরকম একটা আসক্তি তৈরি হয় যে না জানি দেখতে কত সুন্দর হবে, বাস্তবে ফেস টু ফেস হওয়ার পরে কিন্তু অবস্থা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে সে ধরনের কোনো বিড়ম্বনা ছিল নাকি কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি? না, ও যখন ওরা আমি কথা জিজ্ঞেস করছি যে আসলে তুমি বলা না তো আমার দেখে কেমন লাগছে, তো বলতেছে আমি তোমার ভয়েস শুনে ভাবছিলাম যে তুমি বেশি একটা সুন্দর হবে না, কিন্তু আমি যা ধারণা করতেছি তার চেয়ে ভালো তুমি। ওর সাথে যে ওর বড় বোন ছিল সে আপনাকে কি বললো? না, তখন বড় বোন আমাদের সাথে ছিল না, আমাদেরকে একটু আলাদা জায়গায় কথা বলার জন্য দিছে। ওর বড় বোন ওর চেয়ে বয়সে কত ডিফারেন্স ছিল? 3-4 বছরের বড়। 3-4 বছরের বড় হবে। তারপর তো বলতেছে মানে আমি যতদূর জানি যে যাদের ভয়েস সুন্দর হয়, যারা গুছিয়ে কথা বলতে পারে, তারা দেখতে অতটা ভালো হয় না, কিন্তু আমি যা দেখতেছি যে তুমি দেখতেও মোটামুটি খারাপ না, ভালোই, আমার চলবে। আমি কি চলবে মানে আমরা তো ফ্রেন্ড, কয় যে হ্যাঁ চলবে। আমি কি চলবে বলো? তো বলতেছে এখন বলবো না, রাতে ফোনে বলবো। তো আমি তার যখন যাওয়ার সময় তার আপুরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপু, ও তো আমার প্রতি খুবই আগ্রহী, কারণটা কি বুঝতে পারতেছি না। আর মাত্র 3 দিনের সময়, 3 দিনে মিট করতে চলে আসছি। আর প্রথম দিনই চাচ্ছিল যে আমি দেখা করি, বুঝলাম না ব্যাপারটা। তো ওর বড় বোন বলতেছে মনে হয় কি ও ফোন নিছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, তো নতুন তো এরকমই। প্রিয় শ্রোতা, এই পয়েন্টটি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি। ক্লাস 7-8 পড়ুয়া একটি মেয়ে ফোন প্রথমে হাতে পেয়েছে এবং তার বয়সটা লক্ষ্য রাখবেন, খুবই অল্প বয়সী। এবং ফোন প্রথমে হাতে পাওয়ার পরে মাহির সাথে যোগাযোগ হয়েছে এবং মাহির উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটাকে পটানো। খুব স্বাভাবিকভাবেই সেটা সম্ভব। ওকে, তারপর ওরা কথাটা তো বলে চলে গেল। রাতে ও আমাকে একটা SMS দিল ঠিক 12টা, রাত ঠিক 12টা 1 বা 2 মিনিট হবে। তো SMSটা এরকম ছিল যে ভালোবাসি খুব বেশি, অনেক বেশি ভালোবাসি, এর জবাব চাই। তো আমি ভাবলাম যে একটু দেরি করে দিই, যদি সাথে সাথে দিয়ে দিই তো ভাববে কি ওর মধ্যে পাগল আমি। আমার ইচ্ছে ছিল আসলে ওকে আমার দিকে যত বেশি মানে আগ্রহী করা যায়। তো আমি ওয়েট করলাম, ওই রাতে আর SMS দিলাম না। তো সকালে ফজর নামাজের পরে ভাবছি দিব, কিন্তু তখনও দিইনি। একটা দিন সারাদিন ওয়েট করলাম, ওয়েট করার পর
আননোন একটা নাম্বার থেকে ফোন আসছে আমার কাছে, একটা মেয়ে, এটা দিল্লির ওপর বড় বোন। ও বলতেছে, আচ্ছা কি হয়েছে ভাই তোমার, তুমি দিল্লির সাথে কোনো কিছু হয়েছে? কারোর সাথে কথা বলে না, শুধু মন খারাপ করে বসে থাকে আর কিছুক্ষণ পর পর কাঁদে। পরে আমি বুঝতে পারলাম যে আসলে ও যে প্রপোজটা করছে এটার অ্যান্সার তো আমি দিইনি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, এক কাজ করেন, আপনি ফোনটা ওর কানে দেন। তো ফোনটা নিয়ে ওর কানে দিল, দেওয়ার পর আমি বললাম যে আই লাভ ইউ। তো ও হঠাৎ করে কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে, ফোনে বলতেছে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম যে হ্যাঁ আমি ভালোবাসি তো তোমারে। তো সারাদিন কালকে বলো নাই কেন তুমি আমাকে ভালোবাসো? আমি জানো সারাটা দিন কাঁদছি, মন খারাপ ছিল, আমি ভাবছি যে তুমি আমাকে পছন্দ করো না, এরকম কিছু হবে। তাই বললাম আরে না পাগল, আমি ভাবতেছিলাম যে আমি তোমার যোগ্য কিনা। যা বুঝলাম তোমরা তো অনেক ধনী, কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা তোমাদের মতো অত দূর না। তো ভাবতেছিলাম যে আসলে রিলেশনটা চালা যাওয়া সম্ভব হবে কিনা। তো বলতেছে যে আসলে আর্থিক ব্যাপারটা প্রেম ভালোবাসায় ফ্যাক্ট না, এটা আসলে কোনো কিছু মিন করে না। ভালোবাসা তো ভালোবাসা, ভালোবাসা মানে ভালোবাসা, এখানে অর্থ সম্পদ এগুলা কিছু না। তো আমি বললাম আচ্ছা তুমি পারবা, যদি এমন হয় যে তোমার পরিবার থেকে কেউ মেনে নিল না আমাকে, তখন কি তুমি পারবা সকলের মায়া ত্যাগ করে আমার হাত ধরে বেরিয়ে আসতে পারবা? তো বললো যে এখন পারবো, তুমি এখন বলো আমি এখন চলে যাবো। তো আমি অবাক, আর কিচ্ছু বললাম না, ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পর ভাবতেছিলাম যে আসলে কি হইলো। আমার একবার বিশ্বাস হইতেছিল না, আবার ভাবতেছিলাম অবাক কিছু হইতে যাচ্ছে। তো ওইদিকে আমার আরেকটা কথা মনের মধ্যে কাজ করতেছে, এই মেয়েটিকে তো আমি একটা চক্রের হাতে উঠাই দিব, এখন আমি কি করব? এখন পড়ে গেলাম দুচালা অবস্থায়। আমাকে একটু বলেন তো, এর আগে আপনার কোনো মেয়ের সাথে কোনো ধরনের কোনো ফ্রেন্ডশিপ বা প্রেম অন্য কিছু ছিল নাকি এটাই প্রথম মেয়ে? না, এর আগে আমি একটা মানুষকে ভালোবাসছি, একটা রিলেশন আমার ছিল আগে, একটা মানুষকে ভালোবাসতাম। তবে আসলে ওর সাথে যা হচ্ছে টোটালি আমার অভিনয়। আসলে এটা আপনার প্রফেশনের জায়গা থেকে আপনি এটা করছেন, আপনার কাজের জায়গা থেকে আপনি এটা করছেন, এবং আপনি মোটেও মেয়েটাকে ওইভাবে ভালোবাসেন না, সব মিথ্যা বলে যাচ্ছেন। ওকে, তারপরে মেয়েটা তো এক ধরনের পটেই গেল, তারপর কি করলেন? তো তখন বেড়ে গেল আমাদের দেখা করার দিন তারিখ, মানে বারবার প্রতিদিনই দেখা করতে চায়। তো ওদিকে আবার ওই এহতেশাম ভাই ফোন দিয়ে আমার খবর নিল। এহতেশাম ভাই একটা কাজ করতো, কথাটা বলে রাখা ভালো, উনি কখনো ওনার নিজের সেলফোন থেকে ফোন দিত না আমাকে, ফোন দিত সবসময় ফোনের দোকান থেকে। তো উনি একবার যোগাযোগ করছিল, তো ওনারা আমি একটা মিথ্যা কথা বলছি যে এহতেশাম ভাই সময়টা আরো কিছু লাগবে। এর মধ্যে কিন্তু মেয়েটা পুরোপুরি পটে গেছে। তারপরে আমি ভাবতেছিলাম যে আসলে কি করব কি করব না। আসলে এখন আমি বুঝতেছি সেই সময় ভুলটা আমি করছি। আসলে বয়স কম তো, হিতাহিত জ্ঞানটা অতটা ছিল না। আপনি কি ভুল করেছেন সেটা আমাদের আগে প্রথম জানা দরকার, তারপর আপনি ভুল স্বীকারের জায়গাতে আসবেন। তারপর মাহি আপনি কি করলেন? আমি দিল্লির বাবার সাথে অভিনয় করে যাইতেছি, ও মিট করতেছি। তো আমাকে যে খরচের জন্য টাকা দেওয়া হয়েছিল 10,000 টাকা, ওইখান থেকে মাত্র 3,000 টাকা খরচ হয়েছে। কারণ দিল্লির বাবা আসলে ধনী ঘরের মেয়ে ছিল, তো যখনই মিট করতে যাইতাম সব খরচ ও দিত, ও কোনোদিন আমাকে খরচ করার জন্য সুযোগ দিত না। একদিন এমন হয়েছে ঘটনা, একদিন একটা বিল আমি দেওয়ার কারণে ও খুবই কান্না শুরু করে দেয়, যেন বিল তুমি দেবা কেন, বিল আমি দেবো, কারণ তোমার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য বিল আমি দেবো। কিন্তু একটা জিনিস তো আমাদের শ্রোতারা জানতেই চাইবেন যে সাধারণত এরকম ধনী ঘরের সন্তান হলে তাদের টেক কেয়ারটা একটু বেশি হয়, আইদার খুব বেশি হয় অথবা খুব কম হয়, এ ধরনের ব্যাপার আমরা দেখে থাকি। তো ধরনের ধনী ঘরের একটা মেয়ে, ক্লাস 7-8 পড়ুয়া একটা মেয়ে আপনার সঙ্গে মিট করছে, দেখা করছে, এটা কি ফ্যামিলি থেকে পারমিশন দিত? ও কিভাবে ম্যানেজ করতো? আসলে ওর বড় বোনটা ছিল ওর সাথে খুবই ফ্রি, আর বড় বোনটা আমাদের রিলেশনের ব্যাপারে রাজি ছিল। আর ওর বাবা দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। ও আমাকে যতটুকু বলছে ওর বাবা নাকি সপ্তাহে 1 দিন বা 2 দিন বাড়িতে থাকে। ওর মা কি করতো? আর ওর মা একটা স্কুলে চাকরি করতো, টিচারি করতো। তো প্রাইমারি স্কুলে, ওই প্রাইমারি স্কুলে হেড মাস্টার ছিল সম্ভবত। তো উনিও সারাদিন কাজে ব্যস্ত থাকতো। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর তো এইভাবে চলতে লাগলো। হঠাৎ করে এহতেশাম আমাকে চাপ দিতে লাগলো, কি অবস্থা তোমার? ও আমাকে একটা কথা বললো যে আমি তো শুনছি তুমি মেয়েটিকে পটাই ফেলছো, তুমি আমাকে মিথ্যে বলতেছো কেন? তো আমি তখন বুঝি নাই ওর কথাটা। তো বলছে হ্যাঁ এহতেশাম ভাই, ও তো মোটামুটি পটে গেছে, আর কয়টা দিন দেন, ওকে পুরোপুরি পটায়নি। তো আরো একটা সপ্তাহ সময় নিলাম, কিছুদিন ওর সাথে ঘোরাফেরা করলাম। এহতেশাম কি আপনার বাড়ির ঠিকানা জানতো? না, ও আমার বাড়ির ঠিকানা জানতো না। এহতেশাম যদি আপনার বাড়ির ঠিকানা না জানে, তাহলে এখানে একটা সন্দেহের অবকাশ থেকে যায়। কিভাবে একটা অজানা একজন মানুষকে সে 10,000 টাকা দিয়ে দেবে? এখানে
আসলে কাজ করতো ওই যে নাহার মেয়েটি ছিল যে আমাকে ওর সাথে পরিচয় করে দেয়। তো নাহার আমার বাড়ি ঘরের ব্যাপারে সবকিছু জানতো। নাহার তাহলে আপনার সম্পর্কে সবকিছু জানতো? ওকে, তারপর? তো ওই নাহারের বিশ্বাসে আমাকে দিত আর কি এগুলো সব। আপনি নাহারের ঠিকানাটা জানতেন? না, নাহার বলছিল ওর বাড়ি ব্রাউনবাড়িয়াতে, কিন্তু ওর ঠিকানাও দিছি। পরে আমি একবার ওর বাড়িতে গেছিও, কিন্তু ওই বাড়ি তো খুঁজে পাইছি, কিন্তু ওই বাড়িতে নাহার নামে কোনো মেয়ে নেই, ইভেন ওই বাড়িতে কোনো মেয়েই নেই। সে ঘটনা যেতে হলে আমাদেরকে অনেক দূর যেতে হবে প্রিয় শ্রোতা, এবং গল্পের ও যে সত্যের আসনে বসে নিজের জীবনের চরম সত্যটা স্বীকার করছে, সেটা অত্যন্ত কঠিন একটা সত্য এবং ধ্রুব একটা সত্য। এটা স্বীকার করা অতি সাধারণ কোনো ব্যাপার নয়। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অসাধারণ সত্তা লুকিয়ে আছে, এবং একই সাথে আমরা এটাও বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই আছে। একজন মানুষ যখন খারাপ কাজ করে তখন তার বিবেকটা ঘুমিয়ে থাকে। এই ঘুমন্ত বিবেক সারা জীবন জেগে যায় খারাপ কাজটি করবার পরে। সেই বিবেকের তাড়নায় আজকে মাহি এখানে এসছেন তার জীবনের চরম সত্যটা স্বীকার করবার জন্য। মাহি যাহা বলিব সত্য বলিবর প্রথম অতিথি আমাদের, যিনি সত্যের আসনটি আলোকিত করেছেন। তারপর এক সপ্তাহ গেল। এক সপ্তাহ যাওয়ার পর দিলরুবাকে আমি ওই হাতেশামদের হাতে উঠাই দিয়ে ব্যাপারটা তখন এরকম, হাতেশাম আমাকে একটা বলে যে তুমি ওকে মিট করার কথা বলে একটা রেস্টুরেন্টে নিয়ে আসো। তখন একটা রেস্টুরেন্টের কথা বলে আমাকে, তো আসি। রেস্টুরেন্টে আসার পর ও আমাকে বলে যে একটু বাইরে আসো। হাতেশাম বলতেছে একটু বাইরে আসো, আর নাহার মেয়েটির সাথে কথা বলতেছে। তো কথা বলতেছে, আমি বাইরে গেলাম, তো খামে করে আমাকে কিছু টাকা দিল, বুঝতে পারলাম। তখনও খামটা খুলিনি। তো বললো যে তোমাকে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, দিলাম 40,000, বাকি 10,000 টাকা থাকলো, এটা তোমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে। 50,000-এর মধ্যে 40 দিয়ে দিছে। তো তখন আমার অনুভূতিটা এমন ছিল যে প্রথম খুবই খুশি হয়েছি, কিন্তু যখন টাকাগুলো গুনে দেখলাম আমাকে একটা গাড়ি করে দিয়েছে, আমি ঢাকায় চলে আসতেছি। আর ওই রেস্টুরেন্টটা ছিল ওই সোনারগাঁয়ের দিকে, যে রেস্টুরেন্টে বসে ওদের সাথে মিট হয়। তো পরে দিলরুবার ব্যাপার আর কিছু জানতে পারিনি। দাঁড়ান, আমরা এখানে একটু আপনাকে থামাতে চাই। আপনি পুরো ঘটনাটি আমাদেরকে একটু বোঝান যে আপনাকে তো নিশ্চয়ই ডাক দিয়েছে বাইরে এসে, তখন দিলরুবা রেস্টুরেন্টের ভেতরে ছিল। ওই সিচুয়েশনটা আমরা একটু জানতে চাই, কিভাবে আপনাকে বাইরে নিয়ে আসলো, কিভাবে টাকাটা দিল, দিলরুবা তখন কি করছিল? তখন দিলরুবার আমি পরিচয় করে দিলাম যে ওরা আমাকে যেভাবে বলছিল হেতেশাম, যে আপনি কি বুঝিয়ে পরিচয় করে দিলেন? ওই নাহারকে পরিচয় করাই দিলাম যে আমার ফ্রেন্ড হিসেবে। আমি দিলরুবাকে বললাম যে তোমার সাথে আমার রিলেশন হয়ে গেল, মানে আমার ব্যাপারে তোমার বিস্তৃত জানা উচিত, আমার ফ্রেন্ড সার্কেল আছে কিনা। ইভেন আমার একটা মেয়ে ফ্রেন্ডও আছে। দিলরুবাকে আমি বলতেছি যে ওই মেয়ে ফ্রেন্ডটার সাথে তোমাকে আমি পরিচয় করাবো, এই কথা বলে ওকে আমি নিয়ে আসছি। তো এসে ওই নাহারের সাথে পরিচয় করাই দিলাম যে ও হচ্ছে এই মেয়ে। নাহারের সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল? আনুমানিক হবে 4 বছরের মতো। তো আপনি যখন তাকে ফ্রেন্ড বললেন, এটা একটা সন্দেহের অবকাশ তৈরি করে না? নাহারের লাবণ্যতাটা ছিল একটু অন্যরকম, ওকে দেখলে মানে কম বয়সী লাগতো, মানে এরকম ছিল ও দেখতে। প্রিয় শ্রোতা, আপনারা যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করুন না কেন, সত্য প্রতিপাদন করবার জন্য সমস্ত ধরনের প্রশ্ন ওকে করা হবে, এবং যাহা বলিব সত্য বলিবতে গোপন কোনো কিছু থাকবে না। তারপর ওকে পরিচয় করে দেওয়ার পর ও খুব আড্ডা দিতেছে নাহারের সাথে, আমার ফ্রেন্ড তো ওরও ফ্রেন্ড। হেতেশামকে কিভাবে পরিচয় করালেন? হেতেশামকে বললাম যে আমার বড় ভাই বলতে এমনিতে বড় ভাই, তো উনি আসছে ওর সাথে, মানে আমার ফ্রেন্ড যে নাহার ওকে নিয়ে আসছে আর কি, পরিচিত বড় ভাই হিসেবে পরিচয় করে দিলাম। তো ও নাহারের সাথে কথা বলতেছে, হাসি খুশি, খুব ভালো দেখলাম। তো আমার খুবই খারাপ লাগতেছিল যে মানে আমি বুঝতেছিলাম যে আমাকে সেপারেট করা হচ্ছে, আমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। এটা আমাকে বলা হয়নি, তারপর আমার মনে কেমন জানি কথাটা জানান দিয়ে দিছিল। তো আমাকে বের করে এনে একটা ট্যাক্সি ডাকা হলে ওখানে দিলরুবাকে কি বলা হলো তখন? দিলরুবাকে কিছু বলা হয় নাই। তো এত সময় বলতেছেন যে নাহার তোমরা একটু গল্প করো, আমরা একটু আসতেছি। ওকে। তো বাইরে এসে মানে যখন আমাকে গাড়ি করে দিচ্ছে, এটা কিন্তু দিলরুবা দেখতেছে না, কারণ ওরা তো রেস্টুরেন্টের ভিতরে। তো আমাকে গাড়ি করে দেওয়ার পর আমি চলে আসলাম। ওখানে কি হচ্ছে এটা আমার তখন জানতেছিলাম না, ওখানে কি হচ্ছে জানি না। তো আমি যখন আসতেছি, টাকাগুলো গুনতেছি, প্রথম খুব খুশি লাগছে, দ্বিতীয় মনে হলো যে 40,000 টাকা মাত্র কয়েকটা দিনের জন্য। পুরো 3 মাস কিন্তু লাগে নাই, পুরো 3 মাস লাগে না, সামথিং 2 মাসের মতো, বা কম কিছু হবে, কম বেশি 2 মাসের মতো লাগছে। 2 মাস পরে আমি ওকে হ্যান্ড ওভার করলাম। তো তখন ভাবতেছি টাকাটা যে আমি নিলাম, টাকাটা কি হালাল না হারাম? কারণ আমি মাদ্রাসায় পড়ি, আমার আসলে এই কাজটুকু যে আমি করে ফেলছি, আমার মনে হচ্ছে এক মুহূর্তের জন্য আমি মোহের মধ্যে ছিলাম, কেমন যেন একটু, মানে আমি বুঝাতে পারতেছি না যে আমি কিভাবে কাজটা করে ফেললাম। 2টা মাস চলে গেছে, একটা মেয়েকে পটাইলাম, নিষ্পাপ মেয়ে, কত আর বয়স হবে, 70 পরে। আমি আসলে জানি না তখন ওর সাথে কি ব্যবহার হচ্ছিল। তো আমি আসতেছি, আমার খুবই খারাপ লাগতেছে। একবার ভাবছি যে টাকাগুলো আমি ফেলে দিই, তো ভাবতেছি যে টাকাগুলো ফেলে দিব না, আমি ফেরত দিয়ে দিব, আমি এই কাজটা আর কখনো করবো না।
যে কাজটি নিয়ে এত কথা হচ্ছে সে কাজটি আসলে কি, আমাদের লাখো শ্রোতার মনে প্রশ্ন চলে এসছে। আপনি আমাদেরকে একটু বলেন তো, আপনি এই কাজটা শুরু করার আগে কি আপনি জানতেন যে না, আপনি এক পর্যায়ে বলেছেন যে না, আপনাকে এতেশাম ব্যাপারটি বলেছিল যে ব্যাপারটা তোমার জানার দরকার নেই, কাজটা আপনি করলেন 2 মাস ধরে, করার পরে কি আপনি জানতে পারলেন যে এই মেয়েটাকে নিয়ে তারা কি করবে বা কি হতে যাচ্ছে আপনার এই কাজের বিনিময়ে? না, আমি তখনও জানি না। তখন আমার মনের মধ্যে অনেক বড় একটা প্রশ্ন, আমি জিজ্ঞেস করবো ওদের ভাবতেছি, কিন্তু আমি জানি না। এই জন্য একটু বেশি খারাপ লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে যদি পাচার টাচার করে দেয় এমন কিছু তো করতেই পারে। আমি আসলে বুঝতেছিলাম না ওরা কি করবে, ওর সাথে কিরকম ব্যবহার করবে। তো আমি তখন আমার হুঁশ ফিরছে যে আসলে আমি কি করলাম এটা। তো টাকা মানে তখনও আপনি সন্দেহের মধ্যে ছিলেন যে ওকে নিয়ে কিছু একটা খারাপ কাজ করতে পারে, কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ওকে নিয়ে কি করা হবে। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, যে মেয়েটিকে আপনি এইভাবে পটালেন সে মেয়েটিকে আপনার বাসার ঠিকানা জানতো, কিংবা তার পরিবারের, তার যে বড় বোনটি, তারা কি আপনার বাসার ঠিকানা জানতো? না, আসলে এত কম সময়ের মধ্যে সবকিছু আমি করে ফেলছি যে এগুলো কোনোদিন আমাকে জিজ্ঞেসই করেনি। ইভেন ও আমাকে জিজ্ঞেসও করে না তোমার বাড়ি কোথায়, কারণ আমি ব্যাপারটা বুঝতে পারছি তখন ওর বয়স খুবই কম ছিল, তো ছিল আবেগের মধ্যে, এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। শুধু একটু একটা কথা জিজ্ঞেস করেছিল, তোমার আব্বা কি করে। মানে আমি পারিবারিক, বড় বোন আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে না, ওর বড় বোন কোনোদিন আমাকে জিজ্ঞেস করে নাই। এর কারণটা মেনে আমি যা বুঝতে পারলাম, ও যেদিন আপনাকে লাস্ট আপনার সাথে আড্ডা দিচ্ছিল রেস্টুরেন্টে, সেদিন কি ও গাড়ি নিয়ে এসেছিল? না, সেদিন ও গাড়ি নিয়ে আসেনি। তার সাথে তার মানে শুধু একাই এসেছিল? হ্যাঁ, একাই আসছিল। ওই প্রথম দিনের পর আর কোনোদিন গাড়ি আনে নাই। তারপর থেকে ও রিক্সায় করে আসতো বা অন্য কোনো মাধ্যম দিয়ে আসতো। আমি এবং আপনি ওর এলাকাতেই আড্ডা দিতেন? হ্যাঁ, ওর এলাকাতে আড্ডা দিতাম। তারপর দিয়ে আসলাম। তো 1 সপ্তাহ পর্যন্ত হেতেশামের সাথে আমার কোনো দেখা না, যোগাযোগ, কারণ ওর ফোন নাম্বার নাই। তো ও কোথায় থাকে সেটাও আমি জানি না। তো আমি এই সময় ভাবতেছি যে ও আমাকে ফোন তো অবশ্যই দিবি, যেহেতু আমার কাছে মোবাইলটা আছে। তো আবার জিজ্ঞেস করছিল সবগুলো টাকা লাগছিল কিনা। আমি বলছিলাম যে হ্যাঁ, সবগুলো টাকাই লাগছে, আরো কিছু টাকা আমার নিজে থেকে লাগছে। তো বলছে এটা তোমাকে আমি পে করে দেবো, সমস্যা নেই। তো তারপর 1 সপ্তাহ পরে আমাকে আবার হেতেশাম ভাই ফোন দিলেন। ফোন দেওয়ার পর বললেন যে একটু দেখা করো। তো কোথায় দেখা করবো? এবারও সেই রমনা পার্কে দেখা করার জন্য বললো। রমনা পার্কের কোন গেটে আপনারা দেখা করতেন? রমনা গেটের মূল ফটকটা, যেটা ওই যে মৎস্য ভবনের দিক থেকে ঢুকতে যে ফটকটা, এদিক দিয়ে আশেপাশে কোথাও একটা বেঞ্চে বসতাম, খুব বেশি ভিতরে যেতাম না। তো নিরিবিলি একটা জায়গা দেখে বসতাম। তো উনি বললো যে আরেকটা মেয়ের নাম্বার নিয়ে আসছি, এই কাজটা তোমাকে করতে হবে। এই কাজটি করতে পারলে আগের চেয়ে বেশি টাকা পাইবে। তখন আমি বললাম যে আমার আগের টাকাটা দিতে হবে, আর আমি যে নিজে থেকে খরচ করেছি এই টাকাটা দিতে হবে। যে এক্ষুনি লাগবে? আমি বলছি হ্যাঁ, এক্ষুনি লাগবে। কারণ আমার ইচ্ছা ছিল কি যে ওর সাথে আমি একটা মনমালিন্যতা করে, মানে একটা ঝগড়া টগড়া লেগে আমি কাজটা ছেড়ে দেবো, আমার একটা ইচ্ছে ছিল। তো ও বলতেছে হ্যাঁ, এক্ষুনি দিয়ে দেবো। তো একটা লোকের ফোন দিল, ওই লোক সবগুলো টাকা নিয়ে আসলো। আমি বলছি যে আমার আরো 3,000 টাকা বেশি খরচ হয়েছে 10,000 টাকার চেয়ে। ওই 3,000 টাকা আমার পাওনা ছিল 10,000, এই 13,000 টাকা আমাকে তখন দেওয়ার পর আরেকটা মেয়ের নাম্বার দেয় আমাকে, নাম্বার, ঠিকানা ঠিকানা, পরিচয় সবকিছু দেয়। তো মেয়েটার নাম ছিল মুন্নি, ওর বাড়ি ছিল সোনারগাঁয়ে। আপনি একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে চলে গেলেন আপনার কাজের, এবং আপনি জানলেন না দিলরুবার কি হলো। আপনি কি প্রশ্ন করেছিলেন হেতেশামকে যে ওকে কি করবেন বা কি করলেন? হ্যাঁ, আমি তখন ওরা জিজ্ঞেস করছি যে ওর কি অবস্থা। বললো যে তোমার এখন জানার দরকার নাই, তুমি পরে তোমাকে আমি জানাবো। তো আমি বললাম যে আপনি নিশ্চয়ই কোনো খারাপ কিছু করেন। বললো যে হ্যাঁ, বুঝতেই তো পারতেছো। তো আমি বললাম কি করেন বলতে হবে, নাহলে আমি এই কাজটা করবো না। পরে বলে তুমি এই কাজটা করবা না? পরে আমি বললাম যে না, আমি কাজটা করবো না। কেন? টাকা তো পাইতেছো, ফুল টাকা পেমেন্ট করে দিলাম তোমার। আমি কই যে না, টাকার বিনিময়ে আমি খারাপ কাজ করতে পারবো না। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, টাকার বিনিময়ে তো খারাপ কাজ করবো না, আসো। ও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, বললো যে হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে তোমার কাজ করা লাগবে না, তোমাকে মুক্ত করে দিল। তো আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ও বললো কি খাবা? আমি তখন বুঝতেছি না কি করতে চাইতেছি। আমি বললাম যে হ্যাঁ, নেন একটা কিছু। তো ওই রেস্টুরেন্টে তন্দুর রুটি বানায়, তো আমার এই জিনিসটা খুব পছন্দ, তন্দুর রুটি এনে আরো দিয়ে। আমি বললাম যে এটাই খাবো। আচ্ছা ঠিক আছে, খাও। তো খাইলাম। খাওয়ার পরে 1 ঘন্টা যাবত আমার কিচ্ছু মনে নাই। ওকে প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। মাহি, আপনি যে জায়গাটিতে রয়েছেন এই মুহূর্তে, ঠিক সেই জায়গাটি থেকে আমরা আবারও ফিরে আসতে চাই আপনার সত্য বলার সাহসের কাছাকাছি এবং মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের এখানে আসার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে টেক্সট। আপনার সেলফোনটি আপনি হাতে তুলে নিতে পারেন এবং আপনি যেভাবে আমাদের এখানে টেক্সট বা খুদে বার্তা 20 নম্বরে, অর্থাৎ JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। কেউ যদি সরাসরি ফোনে কনফেস করতে চান, এই মুহূর্তে অনুষ্ঠানে কনফেস করতে চান, সেটাও আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আরো একবার বলছি,
যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি আরো বিস্তারিতভাবে আমাদের তথ্য পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা abcradio.bd.fm। এবং আরেকটি পদ্ধতির কথা একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে ইমেইল। আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন, ইমেইলের মাধ্যমেও আমাদের কাছে কনফেস করতে পারেন। আমাদের ইমেইল হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। এবং যাহা বলিব সত্য বলিবর যাবতীয় তথ্যাবলী আপনারা যদি ফেসবুকের মাধ্যমে পেতে চান তাহলে এবিসি রেডিওর মূল যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abc radio FM 89.2। সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পরেই ফিরে আসবো, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। প্রথম ঘন্টা থেকে যারা আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই জানেন যে আজকে যাহা বলিব সত্য বলিব হচ্ছে প্রথম অনুষ্ঠান এবিসি রেডিওতে, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর প্রথম অতিথি হচ্ছেন মাহি, যিনি সত্যের আসন আলোকিত করে বসে আছেন এবং এই মুহূর্তে জীবনের সবচাইতে নির্মম, জীবনের সবচাইতে গোপনীয় সত্য তিনি স্বীকার করছেন। আমরা মাহির কাছে আবারও ফিরে যাব, তবে তার আগে বলতে চাই, মাহি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, মাহি সম্পর্কে যদি আপনার কিছু জানানোর থাকে তাহলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের টেক্সট করবার নিয়ম হচ্ছে লিখতে হবে আপনার সেলফোনে JBSB স্পেস আপনার কথা যা বলার আছে, শেষে অবশ্যই আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 8920 নম্বরে। আর আপনি যদি সরাসরি ফোনের মাধ্যমে মাহির মতো কনফেস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস, লিখবেন কনফেস CONFESS, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। মাহি, আমরা ঠিক যে জায়গাটিতে ছিলাম আমরা ঠিক সেই জায়গাটা থেকেই আবারও শুরু করতে চাই। হঠাৎ করে আমার যখন হুশ ফিরল তখন আমি এক হোটেলে, আবাসিক হোটেলটা কাকরাইলের দিক থেকে এদিকে পল্টনের দিকে আসতে এদিকে ছিল, আমার জায়গাটার নাম মনে আসতেছে না। তো তখন দেখি ওরা দুজন আমার পাশে বসা, তো একজন ডাক্তার নিয়ে আসা হয়েছে। তো তখন আমার বলতেছে, তুমি তো হঠাৎ করে খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছিলা, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। তো আমি সাথে সাথে একটু প্রশ্ন করে ফেললাম। সেই প্রশ্নের আগে আমাদের একটা প্রশ্ন আছে। আপনি তন্দুর রুটি খেলেন হোটেল থেকে এবং নেহারিও খেলেন, খাওয়ার পর আপনি সেন্সলেস হয়ে গেলেন। তার মানে এই তন্দুর রুটি কিংবা নেহারির মধ্যে আগে থেকে কিছু একটা মেশানো ছিল এরকম। প্রিয় শ্রোতা, আরেকটি পয়েন্ট আপনাদের সামনে, যে নেটওয়ার্কের মধ্যে আমরা ধীরে ধীরে জড়াচ্ছি সেখানে একটি হোটেলও জড়িত। তারপর বলতেছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। তো আমি একটা প্রশ্ন করলাম, আচ্ছা অসুস্থ হয়েছে হাসপাতালে নেননি কেন, হোটেলে কেন নিয়ে আসলে? তো বলতেছে যে হোটেলটা কাছে ছিল তো এই জন্য নিয়ে আসছি, তোমাকে হাসপাতালে নিয়ে, কারণ ওইখানে টাকাটুকু বেশি লাগতে পারে, আর এই ডাক্তার আমার পরিচিত, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসে ডাক্তারকে নিয়ে আসলাম। তো ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিল, যাই চিকিৎসা করার পর ও আমাকে আবার ঠিকানাটা দিল যে দেখো মন্নি সোনাগাবাড়ি, তো নাও এই কাজটা তুমি করো। আমি আজকে এখন বুঝতেছি আমি তখন কেন আমি বাধা দিই নাই তাদেরকে, যে না আমি কাজটা করবো না। একটা সময় আমি না করছি, পার্কের মধ্যে আমি বলছি যে আমি কাজটা করবো না, কিন্তু যখন হোটেলে আমাকে এই কাজটা দেওয়া হয় আমি বিন্দু মাত্র না করি নাই। আমি সাথে সাথে জিজ্ঞেস করছি যে বিল কত হবে, বললো যে আগে কত পাইছিলে, আমি কেমন মনে নাই। বলতেছে আগে 50,000 পাইছো, এবার আরো 20-30 বেশি পেতে পারো। আমি বললাম 20-30 বেশি দেবেন, আচ্ছা ঠিক আছে। আমি বললাম কবে থেকে শুরু করতে হবে, তোমার ইচ্ছা। আপনি কেন এটা রাজি হলেন দ্বিতীয়বার? এটা আমি আসলে এখন বুঝতেছি যে তখন কোন একটা মোহ আমার মধ্যে কাজ করছে। ও বলতে পারে যেটা যে এটা দুটো তিনটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে যে তুমি কাজ করবা না, যদি কাজ না করো তাহলে এই ট্র্যাপ থেকে তুমি বের হতে পারবা না, কারণ হোটেল থেকে তোমাকে এখানে নিয়ে এসেছি, এটা একটা হতে পারে, একটা ভয়ের কারণ। আর একটা বলছে ও মোহ সেটা যেটা হতে পারে ইলিউশন বা যেটাই বলি না কেন, সেটা হতে পারে ওষুধের বিনিময়ে, একটু আগে যে ওষুধটা ওকে দেওয়া হয়েছে সেটার কারণেও হতে পারে, বা যে কোনো কারণে হোক হতে পারে। আচ্ছা, তারপর আমি ওই কাজটি করতে থাকি, ওই কাজটিও করলাম, কাজটি হ্যান্ড ওভার করলাম। এই কাজটি আপনি কিভাবে করলেন? এটা এই মেয়েটা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত করে শুনতে চাই, যে মেয়েটার বর্ণনা আপনি আমাদেরকে একটু বলেন, যে মেয়েটা কত বছর বয়সে ছিল? এই মেয়েটা একটু আমার চেয়ে একটু বয়সে বেশি ছিল, তখন ও মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলছে। আপনি কিভাবে তাকে পটালেন?
এবার ওকে আমি ফোন দিলাম সরাসরি, SMS কিছু না, ফোন দিলাম, ফোন ধরলো ও না, ওর ভাবি ধরলো ফোনটা। তো আমি বুঝতে পারলাম যে একটা বয়স্ক মহিলা ফোনটা ধরছে। আমি বললাম যে হ্যাঁ কেমন আছো, তো বলতেছে তুমি কাকে চাইতেছো। তখন আমার মনে সন্দেহ উঠে গেছে যে সম্ভবত ওর মা বা অন্য কেউ ধরছে। আমি বললাম যে আমি তো মুন্নির ফ্রেন্ড, মুন্নি আছে? কয় যে না, ও তো একটু বাইরে। বললাম আচ্ছা ওকে আসলে বলবেন আমাকে এই নাম্বারে একটা ফোন দিতে বা মিস দিতে। বললো ঠিক আছে, তো এটা করে দিলাম। তো ওই দিন আর কোনো ফোন টোন আসেনি। পরদিন সকালে ফোন আসলো যে ভাই কালকে আপনি আমাকে ফোন দিছিলেন, কিন্তু আমি কালকে সারা দিন মানে ভাবলাম যে আপনি তো এই নাম্বারটা আমার পরিচিত না, আপনি কে, কেন আমার ফোন দিয়েছেন, চিনেন আমারে? আমি বলছি যে চিনি না, তবে চেনার প্রয়োজন আছে। কেন? আমি বললাম যে সব কেনার উত্তর হয় না, তবে আমি আপনাকে কিছু কথা বলতেছি, এখন শুনেন। তো আমি বলতেছি যে আমি আসলে আপনাকে প্রথম যেদিন দেখছি, আসলে কিন্তু আমি ওকে দেখিনি। সেদিন থেকে সত্যি করে আমি আপনাকে ভালোবেসে ফেলছি, সেদিন থেকে সত্যি করে ভালোবেসে ফেলছিস। আর রাতে ঘুম হয় না, দিনের বেলায় খাইতে পারি না, মানে আমার কোনো কাজ ভালো লাগতেছে না। এই জন্য ভাবলাম আপনাকে আমি ফোন দিয়েই দিই। তো বলেছে আপনি আমার নাম্বার কই পাইছেন? তো আমি বললাম যে আপনার নাম্বারটা আপনার বাড়ির একজন লোকের কাছ থেকে নিচ্ছি, যার নামটা বলা যাবে না। তো ও শর্ত জুড়ে দিছে যে হ্যাঁ আপনার সাথে আমি কথা বলবো না যদি ওই লোকটার নাম না বলে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি ওকে জিজ্ঞেস করে নেই, যদি ও বলে যে নামটা বলার জন্য তো আমি বলে দিব। আপনি স্পন্টেনিয়াসলি এরকম মিথ্যা কথা বলতে পারতেন, রাইট? আসলে আগের কাজটা আমি অত বেশি মিথ্যে বলি নাই, কথার ক্ষেত্রে আমি অভিনয়টা করে গেছি ঠিক আছে, বাট মিথ্যে কথাটা ওই সময় থেকে শুরু। ওকে। কথায় কথায় মিথ্যে কথা বলতো, আর এমন এমন মিথ্যে কথা মানুষ বিশ্বাস করতো। ওকে। তো ও ফোনটা রেখে দিল। আমি কিছুক্ষণ পর আন্দাজে ফোন টোন কাউরে দিই নেই, আবার একটু পরে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আচ্ছা মুন্নি শুনেন একটা কথা, আমি ওকে ফোন দিয়েছিলাম, ও বলছে যে এখন আপনাকে মানে ওর নামটা বলা যাবে না, ও আপনার সাথে দেখা করে বলবে যে ও আপনার নাম্বারটা আমাকে দিয়েছে। আমি এমনিতে ভাবলাম এই ধরনের বুদ্ধিগুলো আপনার মাথায় কি অটোমেটিক্যালি আপনার কাছ থেকে আসতো নাকি কেউ আপনাকে বুদ্ধিগুলো দিত? এগুলো আমাকে কেউ শিখাতো না, আপনি ন্যাচারালি এটা পারতেন। মানে কেমন যেন আশা করতো জিনিসটা। নাহার যে সিলেকশনটা করেছে তার জায়গাটা থেকে অন দিস বেসিস আমরা বলতে পারি হি ইজ আ বেস্ট সিলেকশন। কোন কাজের জন্য করেছে সেটা পরের বিষয়, কিন্তু নাহার বুঝতে পেরেছে যে এই ছেলেটাকে দিয়েই হবে, এবং এটা একটা ভালো জ্যাকপট ছিল নাহারের জন্য। তারপর বলতেছে আচ্ছা আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে তো ও আমাকে বলবেই, তো ও যদি বলে তাহলে পরে আপনার সাথে আমি কথা বলবো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তো ফোনটা রেখে দিলাম। পরে আমি ভাবলাম এক মুহূর্তের জন্য যে এটা পড়ানো একটু কঠিন হবে। আমি এখন বুঝতেছি না দিলরুবাকে পড়ানোটা এত সহজ হলে কিভাবে। তো ভাবলাম, তখন আমি কিছু বুঝি নাই যে আসলে দিলরুবারে এত তাড়াতাড়ি পটায় ফেলছে এবং জীবনের প্রথম কাজ। এই সময় আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা অনেক কঠিন, আমি পারবো না। তো তারপরে আমি ভাবতে ভাবতে হঠাৎ করে একটা SMS লিখলাম। SMS-টা এরকম ছিল যে আমি আসলে তোমার শত্রু কেউ না, কাছের মানুষ, কাছের মানুষ ভেবে কাছে আসো, সুখ পাবে, এমন একটা কথা ওকে আমি লিখে দিলাম। তো ও SMS রিপিট করলো যে কাছের মানুষ তো কাছে আসেন, দূরে কেন। এই রিপিটটা মুন্নি করতেছে না, করতেছে মুন্নির ভাবি। মানে যে মেয়েটাকে আপনি পড়াচ্ছেন সে করছে না, করছে মুন্নির ভাবি। ওকে। তো এখন আমি ভাবতেছি যে অটোমেটিকলি ব্যাপারটা হয়ে গেছে। পরদিন আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে স্বাভাবিক ভাবে আমি তো ভাবছি হয়ে গেছে, কালকের মতো কথা বলতেছি। তো বলতেছি আপনি কি বলতেছেন এগুলা পাগলের মতো। আমাকে খুব বকাঝকা করলো। আমি বললাম কালকে না তুমি আমার সাথে কথা বললাম। তো বললাম আপনি পাগল হয়ে গেছেন। তোমাকে অনেকক্ষণ ছেতারে গালি দেয়, আমার শরীরে খুব রাগ উঠছে। আমি এমন গালি আমি কোনোদিন শুনি নাই। তখন আবার আমি বুঝ ফিরা পেলাম যে আসলে কাজটা তো খারাপ করতেছি। তো 2-3 দিন ভাবলাম আমি আসলে কি করতেছি, দেশের বাইরে তো আর খুঁজে পাইতেছি না। ওদের একটা ছিল টাইম নির্ধারণ করে দিলে 3 মাস তো টাইম দিত। তো কখনো 15 দিন, কখনো 1 মাস, কখনো 1 সপ্তাহ পর পর ওরা ইচ্ছে করে যোগাযোগ করতো, দেখতো যে পরিস্থিতিটা কি। তো উনি ফোনও দিতেছে না আর আমি ওর খুঁজে পাইতেছি না। তো এভাবে 2-3 দিন ভাবার পর তখন আমার মাঝে একটা জেদ কাজ করলো যে আমি গালিগুলো খেলাম। তো ওরে ফোন দিলাম, আবার আমি মুন্নিরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললাম যে আজকে ফোন দিছি একটা কাজের জন্য। ওকে অনেকক্ষণ ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করছে। তো বলতেছে কি আজকে আবার ফোন দিচ্ছেন কেন? বললাম যে আজকে আসলে ফোনটা দিছি, আমি বুঝতে পারছি এই 2-3 দিন আমি ভাবছি যে আপনার সাথে আমি অনেক বড় একটা ভুল করছি, এই জন্য সরি। আর আপনি পারলে আমাকে মাফ করে দিবেন, আর আপনি একটু আমার সাথে দেখা করেন, জাস্ট জীবনে একবারের জন্য আপনি আমার সাথে দেখা করেন। তো বলতেছে যে না আমি দেখা করতে পারবো না, আর মাফ চাইছেন, হ্যাঁ বুঝতে পারছি আপনি ভালো ঘরের ছেলে, মাফ করে দিলাম। আমি মানতেছি না, আমি বলতেছি না আমার সাথে একটু দেখা করতে হবে, যদি আপনি আমার সাথে দেখা করেন তাহলে ভাববো যে আপনি আমাকে মাফ করছেন, নাইলে না।
আবার আমি ফোন দিলাম, আবার ফোন দেওয়ার পর বললাম যে আমি একটা ভুল না হয় করেই ফেলছি, আপনি কি আমাকে মাফ করতে পারেন না? তো ও বলতেছে আমি তো মাফ করেই দিলাম। আমি বললাম যে না, আপনি মাফ করছেন এটা আমি ভাববো তখনই যদি আপনি আমার সাথে দেখা করেন। তো বলতেছে নানির বাড়ি যাবো বেড়াইতে, তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আমি কাছে তাহলে নানির বাড়ি কোথায়? তো কি যেন একটা জায়গার নাম বলছে, আমার সঠিক মনে নাই। এহতেশাম যখন আপনাকে এই ফোনগুলো দিত, ফোন নাম্বারটা দিত, তখন কি আপনাকে সেই মেয়ে সম্পর্কে কি আপনাকে কোনো তথ্য দিত না? কিছু বেসিক তথ্য দিত। যেমন আপনি মুন্নিকে যখন পটানো শুরু করলেন, তার আগে কি আপনি জানতেন যে মুন্নি কিসে পড়ে, মুন্নির বয়স কত, এগুলা? না, ওর পড়াশোনার ব্যাপারটা আমাকে তখন বলে নাই। মুন্নির ব্যাপারে কি বলেছিল আপনাকে মুন্নি সম্পর্কে? ও বলছিল যে 7টা বায়ুদের একটা মাত্র বোন, এই হলো ওর পারিবারিক দিক, আর ওর বাবার অনেক জায়গায় সম্পদ আছে। ওকে, মুন্নিকে আপনি পটানোর চেষ্টা করছেন এবং মুন্নির সাথে আপনি দেখা করার কথা বলছিলেন, তারপর ও কিছুতেই, আমি মানতেছিলাম যে না, দেখা করতে হবে, প্লিজ, হাতে ধরি পায়ে ধরি, মানে যত বিনয় আছে, যত ধরনের বিনয় অভিনয় সব করলাম। করার পর ও ভাবলো যে হ্যাঁ শুধুমাত্র 1 মিনিটের জন্য। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র 1 মিনিটের জন্য। তো ও নানি বাড়ি যাবে, তো ওর আম্মাও সাথে যাচ্ছে। তো আমি ওকে চিনবো কিভাবে? ও বললো কি ড্রেস পরে আসবে, আর আমিও বললাম কি ড্রেস নেব। ওকে আমি চিনলাম, ও যেভাবে বলছে সেই ড্রেসই পরছে, আর আমি যেভাবে বলছি আমি সেই ড্রেসই পরছি। তো দেখে পরে আমি দূর থেকে মানে ইশারায় বললাম যে আপনি মুন্নি। ও ইশারা করে বললো হ্যাঁ আমি মুন্নি। তারপর ও একটু দাঁড়ায় গেল রাস্তায়। তো ওইটা ছিল রাস্তার মোড়। ওর মা হাঁটতে হাঁটতে মোড়টা আড়াল হয়ে গেছে আর কি, ওর মা আর ওরা দেখা যাইতেছে না। এমন একটা মুহূর্তে আমি ওর সামনে গিয়ে দাঁড়াইছি যে সরি, মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিছি। আমি কই না, মাফ করেন নাই, মাফ করতে হলে আপনাকে আমার সাথে 1 কাপ চা খাইতে হবে। তো বলে যে না, আপনাকে মাফ করে দিলাম, মন থেকে মাফ করে দিলাম, যান। আমি হঠাৎ করে কি যেন হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি চলে আসছে, আমি ওর পায়ে ধরি যে প্লিজ আমাকে মাফ করে দেন। ও বললো যে পা ছাড়েন আগে, পা ছাড়েন। ওর মার সামনে? না না, ওর মা তো আড়ালেই চলে গেছে। তবে পিছন থেকে 2-3 জন লোক আসতেছে। ও বলতেছে পিছন থেকে লোক আসতেছে, আমাদের গ্রামের লোক, অন্য কিছু মনে করবে, আপনি প্লিজ পাটা ছাড়েন। আমি বললাম যে ছাড়বো না, বলেন 1 কাপ চা খাবেন। হ্যাঁ ঠিক আছে, আমি চা খাবো, তবে সপ্তাহখানেক পরে, 1 সপ্তাহ পরে। আবার ফোন দিলাম ওরে, আরো 1 সপ্তাহ সময় নিল। 15 দিন পরে ও ফোন ধরে বলছে হ্যাঁ আমি বাড়িতে আসছি, তবে কালকে আপনার সাথে আমি চা খাবো। কোথায় খাবো বলে। আমি বললাম আপনার পরিচিত একটা জায়গা। না, আমার পরিচিত জায়গা নেই, অপরিচিত জায়গায় যেতে হবে। তো অপরিচিত জায়গায় ওইখানে বৌদ্ধের বাজার একটা জায়গা আছে, নদীর পার। ওর বাড়িটা কোথায় ছিল? সোনারগাঁয়ে। সব নারায়ণগঞ্জ এরিনাতে আপনি কাজ করছেন। প্রথম 2টো ক্লায়েন্ট আমি দেখলাম, সেকেন্ডটা হচ্ছে নারায়ণগঞ্জ এরিনাতে। ওকে। তো বৌদ্ধের বাজারে ওখানে অনেক মাছ টাছ বেশি পাওয়া যায়, বাজারটা মোটামুটি নামি দাম থেকে। তো ওখানে গেলাম, চা খেলাম। চা খাওয়ার পর হঠাৎ করে আমাকে বলতে, আচ্ছা আপনি এমন কেন? আমি বললাম কেমন? তো কিছুক্ষণ চুপ করে ও বললো যে আপনি অনেক ভালো একজন মানুষ। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম। কিছুদিন আগে এই মেয়েটাই কিন্তু আমাকে যা তা বলে গেল। আমি আসলে বুঝতেছি না কোত্থেকে কি হইতেছে। তো পরে আমি বললাম যে প্রশংসা করার জন্য থ্যাঙ্কস, আর আপনি যতটা ভালো ভাবছেন ততটা ভালো না। আর মানে তখন আরো কিছু কথা হইলো, কথাটা হওয়ার পর চলে গেল ওর বাড়িতে, আমিও চলে আসলাম। ইন দ্য মিন টাইম আমি একটু জানতে চাই যে প্রথম যে মেয়েটি ছিল দিলরুবা, সেই মেয়েটিকে তো এহতেশাম কি করলো আপনি জানেন না, এবং এই সময়টা যখন আপনি মুন্নির এই যে গল্পটা বলছেন, এখন যে জায়গাটায় রয়েছেন, সেখান থেকে ওই ছেড়ে আসার সময় কতটুকু ডিফারেন্স হবে? মাসের মতো, 1 মাসের মতো। 1 মাসের মতো। এই 1 মাসের মতো সময় দিলরুবার পরিবার থেকে কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? দিলরুবাকে হস্তান্তর করার পরে আমার সিমটা চেঞ্জ করে দেয়। ওই ক্লায়েন্টই আপনার সিমটা চেঞ্জ করে দেয়, ফোন যাতে করতে না পারে, আপনার সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে। ওকে, হ্যাঁ, তারপর হঠাৎ করে রাতে, ওই দিন তো চলে আসলাম, চাটা খেলাম একসাথে। রাতেও আমাকে একটা SMS দিল যে কিছু সুন্দর স্বপ্ন আছে যেগুলো পূরণ হয় না, মানে কিছু বাস্তবতা আছে যেগুলো মানা যায় না, এমন ধরনের একটা SMS। আমার 2টা লাইনই মনে আছে। অবশেষে মানে শেষ যে কথাটা ওই SMS এর, ওই কথাটা মনে আছে আমার, যে তবে বন্ধুরা পাশে থাকলে সবকিছুই সম্ভব। তো আমি ফোন দিলাম। মেয়েটি কি আপনার চেয়ে লম্বা ছিল? মেয়েটি না, আপনার সমানই ছিল দেখতে। ওকে, বয়সের পার্থক্য ছিল 3-4 বছরের ছিল। তো আমি ফোন দিলাম, সাথে সাথে ও ফোনটা ধরলো না, ফোনটা কেটে দিল। কেটে দিয়ে ও একটা SMS দিল যে জাস্ট SMS, নো কল। তো তার মানে বুঝলাম যে ফোনে এখন কথা বলা যাবে না, SMS দেবে। আমি বললাম যে SMS টার মিনিং কি, মানে কি বুঝাইতে চাচ্ছেন? যে যদি আপনি মানে বুঝার মতো মানসিকতা থাকে বুঝবেন। আমি বললাম আপনি কি আমার ফ্রেন্ড হতে চাচ্ছেন? যে তার চেয়েও বেশি কিছু। বেশি কিছু নামটা কি? পরে ও বলতেছে বেশি কিছু নামটা সবসময় মুখে বলা লাগে না, বুঝাই দেওয়ার মতো ইঙ্গিত আমার কাছে নাই, তবে আপন হইতে চাইতেছি, এমন একটা SMS ও করলো। তো আমি SMS রিপিট করলাম, আপন তো হয়েই গেলাম,
যেহেতু তুমি চাইতেছো আর আমি আগে থেকেই চাইতাম, আপন তো হয়ে গেলাম, এখন বলো আমাদের রিলেশনটার নাম কি? তো বলতেছে নামটা না হয় আজকে নাই রাখলাম, কিছুদিন পরেই রাখি। মানে ওর সাথে কথা যত বলতেছে আমি মানে কেমন যেন মানে ওর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। এখানে একটু পয়েন্ট করতে চাই, দেখবেন যে কোনো টাফ জিনিসের প্রতি মানুষের অনেক অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়। এখানে অনেক কনফিউশন ছিল যে শেষ পর্যন্ত সে ম্যানেজ করতে পারবে কিনা। সেই জায়গাটিতে সে চেষ্টা করে সফল হচ্ছে এবং এক ধরনের হৃদয়ের দুর্বলতা তার প্রতি সে অনুভব করছে। ওকে, তারপর এভাবে SMS চালাচালি চললো 3-4 দিনের মতো বা 1 সপ্তাহ মতো হবে আনুমানিক। তো হঠাৎ একদিন ফোন মানে SMS দিলাম যে ফোন ধরো না, তোমার সাথে কথা বলতে খুব মন চায়। তো আমাদের রিলেশনে তো প্রায় মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল, এখন নামটা কবে রাখবো? তো বলতেছে যে আর 2টা দিন যাক, 7 দিন পুরা হোক, তারপর আকিকা দিব, তারপর নাম রাখবো। তো ঠিক 7 দিনের দিন ও আমাকে ফোন দিল, বললো যে আজকে তো নাম রাখবো। আমি গুড, ভালো। ও বলতেছে আচ্ছা কি নাম রাখা যায়? তো আমি বললাম এই ধরনের রিলেশনের যে নাম হয় সেটাই। তো ও আমাকে বলল যে 2টা নামই তো হয়, প্রেম ভালোবাসা, আমাদের কোনটা থাকবে? আমি বললাম যে তুমি বলো। ও বলতেছে ভালোবাসা। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালোই তো বাসি, একজন আরেকজনকে ভালোবাসে, এর নাম তো ভালোবাসি হইতে পারে। তখনও আপনি পরিষ্কার করেননি যে নাম্বারটি আপনি কিভাবে পেয়েছিলেন? না, ওই প্রশ্নটা আমি আজও অবাক। ওই দিনের পর থেকে আর ও আমাকে কোনোদিন জিজ্ঞেস করে না যে নাম্বারটা আমি কোথেকে পেলাম। অদ্ভুত দুটো ব্যাপার লক্ষ্য করা গেল প্রিয় শ্রোতা। প্রথম সম্পর্ক এবং দ্বিতীয় সম্পর্কের মাঝখানে যে কিছু জিনিস আমরা যেভাবে লজিক্যালি ভাবছি, যেগুলো জিনিস আসা উচিত ছিল, কিন্তু সেই জিনিসগুলো রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে তেমন ভাবে আসে না। আপনারা ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলোকেও অনেক সময় জাজ করে দেখবেন যে এরকম চরম বোকামি ছেলের পক্ষ থেকে হোক মেয়ের পক্ষ থেকে হোক আমরা হরহামেশাই করে থাকি। আপনার বাড়ি কোথায় ও জিজ্ঞেস করেনি? আপনার সম্পর্কে মাঝখানে কিছুই জানতে চায়নি? এমনিতে বাড়িটা বলছে, আমি বলছি আমার বাড়ি গাজীপুরে। আমি বলছি আপনি কি সত্যটাই বলতেন নাকি মিথ্যা বলতেন? না, আমি বাড়ির ব্যাপারে সবাইকে গাজীপুর বলতাম, অন্য কোথাও বলতাম। পুরো ডিটেল অ্যাড্রেস আপনি দিতেন না? আর যেই ডিটেলস চাইতো তাকে আমি বলতাম যে আসলে গাজীপুরে এখন আমি থাকি, আমার বাড়ি অন্যদিকে। এক একজনকে এক একটা বলতাম। ওকে, তারপর? তো কথা চলতে থাকলো আমাদের, মানে লং টাইম কথা বলতাম। তো আমাকে একটা কথা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এত টাকা কই পাও? পড়াশোনা করো, এত টাকা পাও কোথায়? আমি বললাম টাকাটা আমি পাই, বাড়ি থেকে দেয়, আর কিছু প্রাইভেট টিভেট পড়াই, এগুলো বলি মানে বোঝামিল দিয়ে পরে বুঝাইলাম আর কি। ভালো সাজার আপনি সর্বোত্তম চেষ্টা যেটা করা বলে সেটা আপনি করতেন? হ্যাঁ, ওকে করতাম। তো চলতে থাকলো এভাবে। তো হঠাৎ একদিন আমি বললাম মানে আমাদের রিলেশন তো আগাইতেছে না, কেমন জানি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। তো আমি বললাম একটা কাজ করা যায়, এমনি চলো আমরা একদিন দেখা করি। কোথায়? আমি ঢাকার দিকে আসতে পারবা? ওই যেন দূরে যাইতে পারবো না। তো ও আবারও বললো সেই জাদুঘরের কথা, সোনারগাঁ জাদুঘরের কথা। আমি বললাম যে না, ওখানে আমি যাবো না। কারণ আমার মনে একটা কথা ছিল যে দিলরুবার বোন তো আমাকে চিনে, আর কেউ চিনে না। আর ওর সাথে এমন একটা ঘটনা হয়ে গেছে, আমি তখনও জানি না দিলরুবার কি হয়েছে না হয়েছে। তো এখন আপনার আশঙ্কা ছিল যে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে তার সাথে? হ্যাঁ, এমন একটা আশঙ্কা ছিল। তো আমি ভাবলাম যে ও যদি ঘুরতে আসে, দিলরুবার বোন আমার যদি দেখে আরেক মেয়ের সাথে, এখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এইটা ভেবে আমি ওর সাথে ওখানে দেখা করিনি। ওকে আমি একরকম জোর করেই আমি ওকে বলছি প্রথম যে হ্যাঁ ওখানে দেখা করবো, আসো। তো আসার পরে একটা ট্যাক্সি ভাড়া করি, আমরা ট্যাক্সি ভাড়া করে ওকে ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে একটা আবাসিকে উঠি। প্রথম ও বলে যে কোথায় যাচ্ছ? আমি বললাম যে দেখো পার্কের পরিবেশ তো ভালো না, তো একটা তো এই জন্য একটা রুম নিলাম, কথাটা তো বলার জন্য রুম নেই। তো প্রথমে কিছুতে যাইতে রাজি হয় না। তো ওরা আমি এক কথায় থামাই দিলাম যে আমার রিলেশনের কসম, তোমাকে যেতে হবে। আচ্ছা, ও সবার ছোট বোন ছিল? হ্যাঁ, সবার। 7 ভাই চম্পা বলে আমরা একটা গল্প জানি, 7 ভাইয়ের সবচেয়ে ছোট বোন ও। হ্যাঁ, তারপর? আর যতদূর জানতাম আমার সাথে ফোনে রাতে কথা বলতো, অনেকেই জানতো ওর বাসায়। এবং ওর বাসার কেউ কি আপনার সম্পর্কে কোনো কিছু জানতে ইন্টারেস্ট হয়নি? না, একমাত্র ওর ভাইটাই আমাকে ফোন দিছিল একদিন, আর ও জিজ্ঞেস করছিল আমাকে মোটামুটি ডিটেলসই, বাড়ি টাড়ি সবই আমি বলছি। বাড়ি বলছে গাজীপুর। হ্যাঁ, কি করো? পড়াশোনা করি। তো বলছি পরিবারে কে কে আছে? আমি বলছি আন্দাজে একটা কথা বলছি। তো ওই আবাসিকে নিয়ে যেতেছি, যখন ওরে কসম দিলাম ও তো কসম মানতো। তো ও গেল, যাওয়ার পর উঠলাম একটা রুমে। উঠার পর আমি আসলে অবাক, তখন আমি খুব ছোট বয়সেরই। কিন্তু আপনি আমাকে একটু বলেন, যে কোনো আবাসিক হোটেলে উঠতে গেলে আপনার নিশ্চয়ই আবাসিক হোটেলটার নাম মনে আছে? নামটা? হ্যাঁ, আবাসিক হোটেলের নামটা আমরা গল্পের প্রয়োজনে না হয় নাই জানলাম। যে কোনো হোটেলে উঠতে গেলে আপনাদের যে বয়স, বিশেষ করে আপনার তো অনেক বেশি ইয়াং, অনেক বেশি তরুণ সেই সময়, ওই মেয়েটাও সে পরিমাণ দেখতে, আপনাদেরকে পারমিট করার কথা না, তারা কিভাবে পারমিট করেছিল? আসলে এই ব্যাপারে তেসাম আমাকে একটা টিপস দিছিল যে সবসময় যে মেয়েটে তো নিয়ে ডেটিং করবা, যাই হোক যদি কোনো হোটেলে উঠতে যাও তো প্রথমেই হোটেলের ভিতরে যাইবা,
যে দেখবে হোটেলে বইটই কিছু আছে কিনা, মানে ওই যে হোটেলে কাজ টাজ করার জন্য ছেলে টেলে থাকে তো, মানে ম্যানেজার ছাড়া বাকি যে ওদের কাউকে একজনকে তুমি যাইয়ে হাতে কিছু ধরাই দিবা টাকা। তো আমি এই কাজটা করলাম, মানে যাই একটা ছেলেকে পাইলাম, বললাম ভাই আমি তো একটু ভিতরে আসতে চাইতেছি, তো ওকে তখন 100 টাকা ধরাই দিলাম হাতে, যে ভাই আপনি একটু ম্যানেজ করেন। তো বললো কোনো ব্যাপার না, আপনারা আসেন। ও করলো কি, আপনি এখানে থাকেন, আপনার গেস্ট আছে? আমি বললাম যে হ্যাঁ গেস্ট আছে এরকম ড্রেসের। তো ও যাইয়া ওকে মনিকে বললো যে আপনার গেস্ট উপরে, আপনি যান। ওকে পাঠায় দিল ওইদিকে, মানে যা কিছু করা সব ওই করলো। আমাকে 100 টাকার বিনিময়ে সবকিছু হয়ে গেল। হ্যাঁ 100 টাকার বিনিময়ে সবকিছু করে দিল। তো আসলাম রুমে আসার পর কথাটা তো বলতেছি, ওকে হঠাৎ করে একটা কথা বললাম, মনে আমি না আসলে অনেক বেশি দুর্বল হয়ে গেছি তোমার প্রতি, মানে এখন কেন যেন এমন মনে হচ্ছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মানে আমার পৃথিবী জুড়ে শুধু তুমি ছাড়া কিচ্ছু নাই আমার পৃথিবীতে। বলাতে দেখলাম মানে ওর চেহারাটা কেমন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মানে লজ্জা টাইপের কিছু পাচ্ছে ও। বললাম, তারপর শুরু করলাম ওর প্রশংসা, যে আসলে তুমি তো অনেক সুন্দর, তোমাকে দেখে একটা ছেলে কিভাবেই বা টিকতে পারে। ও কি আদৌ এতটা সুন্দর ছিল? হ্যাঁ মনি দেখতে মোটামুটি ভালোই সুন্দর ছিল। ওকে। আর ওরা যে মেয়েদেরকে সিলেক্ট করতো, ওরা আসলে ভালো মেয়েদেরকে সিলেক্ট করতো। তারপর প্রশংসা করার পর থেকে মানে ও কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। তো হঠাৎ করে ও দেখলাম কি কাঁপতে কাঁপতে আমার গায়ের উপর পড়ে গেছে। তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তখন আমি ভয় পেয়ে গেছি এবং ওই বয়টাকে আমি ডাকলাম, যাকে 100 টাকা ধরেছিলাম, যে কি হয়েছে। তো বললো যে এটা আমার মনে হয় কিছু কিছু মানুষের মৃগী ব্যারাম, হয়তো ওই মৃগী ব্যারাম হইতে পারে। তো তাহলে আমি বলছি আমি তাহলে কি করবো, এক কাজ করেন পানি টানি দেন, চোখে দেখেন সজাগ হয় কিনা, নাহলে ওই জুতা শোনাইতে হবে, চামড়ার জুতা, এরকম একটা কিছু আমাকে বললো। তো পানি টানি দেওয়াতেই মানে ও সজাগ হয়ে গেছে। পরে আমি ওরা জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি এই রোগটা আছে? যে হ্যাঁ আমার এই রোগটা আছে, তার মানে মৃগী ব্যারাম যেটা। তখন আমি কিছুটা ভয় পাইতেছিলাম, কারণ মানে ও বেহুশ হয়ে যাওয়ার পর থেকে মানে ওর চেহারাটা কেমন যে নীল হয়ে যাইতেছিল, মানে আমি আশঙ্কা করলাম যে যদি কিছু হয়ে যায় আমি শেষ, মানে মরে টরে গেলে তো আমি দুই দিক থেকে চাপ পাবো, ওর পরিবার থেকে আবার ওই হাতে সেবার দিক থেকে। কারণ তখন আমার একটা বুঝ আসতেছিল যে মানে তখন আমি ভাবতেছি এই কাজটাই আমার শেষ, আমি আর করবো না। প্রত্যেকটা কাজ আপনি করতেন এবং আপনি ভাবতেন যেটাই শেষ। নোট অন দ্যাট পয়েন্ট। প্রিয় শ্রোতা, যখন আমরা এইরকম অন্যায় কোনো কিছু করি আমাদের ভিতরে বিবেকটা ঘুমিয়ে থাকে। আমি আবারও বলতে চাই, যখন আমরা কোনো অন্যায় কাজ করি, কোনো পাপের কাজ করি, তখন প্রত্যেকেই জানেন যে আমরা পাপের কাজটা করছি, কিন্তু কোনো না কোনো ভাবে কোনো একটা উন্মাদনা, কোনো একটি খারাপ বোধ কিংবা কোনো একটি সত্তা আমাদের মধ্যে খুবই চাপ দিতে থাকে খারাপ কাজটি করার জন্য, কিংবা আমরা শত চেষ্টা করেও বের হয়ে আসতে পারি না, কারণ বিবেকটি ঘুমন্ত থাকে। বিবেক যখন একেবারে পুরোপুরি জাগ্রত হয়, সেই সময় মানুষটি কোনোভাবে ওই খারাপ কাজটি করতে পারবে না। এবং আপনার এই খারাপ কাজটি যদি আপনি জীবনে কোনোদিন কেউ না জানুক, শুধুমাত্র আপনার বিবেক যদি জানে এবং পরবর্তী সময়টুকুতে যদি বিবেক জাগ্রত অবস্থায় আপনাকে শাস্তি দিতে থাকে, তাহলে জীবনের শ্রেষ্ঠ শাস্তিটুকু আপনি পাচ্ছেন। সেই জায়গাটিতে কাজ করছে যাহা বলিব সত্য বলিব। এবিসি রেডিও নতুন অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব এমন একটি আসন তৈরি করে দিয়েছে আপনার জন্য, যে ওই বিবেকের তাড়না বোধ থেকে আপনি এখানে আসতে পারেন। জীবনের যে কোনো ভুল, যে কোনো অপরাধ, এমন অপরাধ হয়তো সমাজ জানে, রাষ্ট্র জানে, কিংবা কেউই জানে না, শুধুমাত্র আপনি জানেন, আপনি আপনার নাম গোপন করে হলেও এখানে স্বীকার করতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই ভালো মানুষ, প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ মিলিয়েই মানুষ। আপনার মন্দ দিকটিকে স্বীকার করলে সেক্ষেত্রে আপনার যেমন স্বচ্ছ এবং ভালো হয়ে বাঁচার উপায়টি আরো শক্ত এবং মজবুত হয়, ঠিক একইভাবে আপনার গল্পটি, আপনার জীবনের মন্দ দিকটি জানার পরে সেই মন্দ দিকটির পেছনের কাহিনী, মন্দ দিকটি আপনি কিভাবে করলেন এবং মন্দ দিকটি করবার পর আপনার যে শাস্তিগুলো আপনি নিজে থেকেই পাচ্ছেন, সেগুলো জানার পরে হাজার হাজার লাখ লাখ মন্দের দুয়ার বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই জায়গাটি থেকেই জন্ম নিয়েছে যাহা বলিব সত্য বলিব। আচ্ছা, আমি আপনাকে যেটি বলতে চাই যে আপনি জানলেন যে মৃগী ব্যারামটা আছেন এবং এটা জানার পরে আপনি চিন্তা ভাবনা করলেন যে না আপনি সরে যাবেন এখান থেকে, তারপর আপনি কি করলেন? ওকে ওই দিন বাড়িতে পৌঁছে দিই, ওদিন আর কিছু হয় না। তো ওদিন রাতে আমার ফোন করে মানে কিছু সেক্সুয়াল কথা বলা শুরু করে, মানে ও নিজে থেকেই। হ্যাঁ নিজে থেকে। আস্তে আস্তে ও কেমন যায় না আমার প্রতি মানে একটু বেশি দুর্বল হয়ে পড়তেছে। বিশেষ করে মনে আমাকে খুব বেশি বিশ্বাস করতো। তো জানি না কেন আমি যেইটা বলতাম ও সেটা করতো। তো হঠাৎ করে একদিন হাতে সময় আমাকে ফোন দিল, বললো কি অবস্থা। এইটা 2 মাসও যায় নাই, মানে ব্যাপারটা 2 মাসের মোটামুটি মানে 1.5 মাস থেকে 2-1 দিন বেশি হবে এই অবস্থায়। তো মানে দিল্লির চেয়ে বেশি মানে প্রথম কঠিন হয়েছে ব্যাপারটা। মনির সাথে হয়েছে না, প্রথমে গেট গেছে, কিন্তু তারপর কিছুদিনের মধ্যে ওর সাথে মানে রিলেশনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো
এতে বন্ধু বললো কি অবস্থা, আমি সরাসরি বললাম যে হ্যাঁ ভালো, আমি হ্যান্ড ওভার করতে পারবো। তো বলে কবে করবো, আমি বললাম আপনি বলেন। তো 2 দিন সময় নিছে, 2 দিন সময় নেওয়ার পরে হ্যান্ড ওভার করলাম ওরেও সেম একই ভাবে, ওইখানে দিল্লির ভাগে যেভাবে করলাম এইভাবেই করলাম একই ভাবে। তো হ্যান্ড ওভার করার পরে আমাকে পেমেন্টটা দিল, এইবার আর কোনো টাকা বাকি রাখে নাই। 70,000 টাকায় আপনার হাতে 80,000 টাকা ও আমাকে দেয়। 80,000 টাকা দিয়ে দিল আপনাকে? হ্যাঁ, ও আমাকে তো বলছিল 20,000 টাকা বেশি পাবে। তখনও কি এর মাঝখানে কি আপনার সঙ্গে নাহারের দেখা সাক্ষাৎ হতো, নাকি ওই একই পয়েন্টে একই যখন হস্তান্তর করতেন তখন শুধু দেখা হতো? প্রথম 2টা কাজে ওই একই অবস্থায়, তখন প্রয়োজন পড়তো না। নাহারের সঙ্গে আপনার কোনো কথাবার্তা হতো না? না, হতো না। ওর কোনো ফোন নাম্বার টাম্বারও কিছু ছিল না আমার কাছে। তো এবারও বললাম ওই কথাটাই, আগের কথাটা, যে আমি আসলে এই কাজটাই শেষ হিসেব করছি, আমি আর করবো না, প্লিজ আমাকে মুক্তি দেন। বললো মুক্তি চাস, আচ্ছা ঠিক আছে। ও আমাকে তুই তা করে বলতেছে। এটা কি মানে আদর করে তুই বলতো নাকি গালি দেয়ার? ওই দিনই ফার্স্টও আমাকে তুই বলে। আমি কিছুটা ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গেলে ও কাজ করে ওই দিনের মতো আমাকে আবার একটা জায়গায় যাওয়ার কথা বলে। ওই যে হোটেলের নিয়েছিল, কি খাওয়াইছিল আমি জানি না, মোহ কাজ করছে আমার মাঝে একটা। তো তখন আমি ভাবলাম যে আর 2-1টা কাজ করি না। আপনার ভেতরে কি এরকম কোনো ভয়ের যে ব্যাপারটা কাজ করছিল আপনার মধ্যে, আপনি তখনও কোনো কিছু জানতে চান নাই যে কোথায় কি করেন, এদেরকে নিয়ে কি করছেন? আপনার ভেতরে তো অনেক ধরনের এনকোয়ারি তৈরি হয়েছে, তখন তারা কি বলেছে? ও আমাকে শুধু একটা কথাই বলতো যে তুমি এগুলো জানা তোমার দরকারই নেই, তুমি পরে জানলেও চলবে, এই কথাগুলি বলতো। আর মানে এই 2টা কাজ করার পর থেকে কেমন জানি আমি মানে ওদের অনুগত হয়ে গেলাম, ওরা যা বলতেছে আমি তাই করতেছি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। হঠাৎ করে একটা কাজের পরে আমি বললাম যে কাজ আর করবো না। একটু দাঁড়ান, আপনি 80,000 টাকা পেলেন, অনেক টাকা আপনার জন্য। এর আগে আপনি 40,000 টাকা পেয়েছেন। এই টাকাগুলো দিয়ে সেই সময় আপনি কি করতেন? আসলে ওই টাকাগুলো আমি তখন আমার জন্য তো অ্যাকাউন্ট করি নাই, আমি এই টাকাগুলো আমার একজন কাছের মানুষের, যার নামটা আমি বলতে চাচ্ছি না, ওর অ্যাকাউন্টে আমি রাখছি। ছেলে ওর মেয়ে? মেয়ে। আপনি তাকে ভালোবাসতেন? ও আমার আত্মীয়ের মধ্যে ছিল। তারপর মুন্নিকে হস্তান্তর করলেন এবং আপনি বলছিলেন যে আপনি একটা পর্যায়ে গিয়ে ওকে খুব জেরা শুরু করলেন হেতাশামকে, যে আসলে কি করা হয় এদেরকে দিয়ে। হ্যাঁ, তো ও আমাকে বলতেছে যে মানে তোমার এগুলো এখন জানা দরকার নাই, তুমি পরে জানলেও চলবে। মানে ওই সময় আমার একটা ভয় কাজ করে। তারপর আমি আরো কয়েকটা কাজ করলাম। তো হঠাৎ করে কয়েকটা মানে সংখ্যা বলেন, কতগুলো করলেন? তখন আরো 10-12টা কাজ করে ফেলছি। 10-12টা? হ্যাঁ, 10-12টা কাজ করে ফেলছি। দুটো ঘটনার বর্ণনা আপনারা এতক্ষণ জোরে শুনলেন, তারপরেও 10 থেকে 12টা, প্রত্যেকই কি মেয়েই ছিল? হ্যাঁ, সবগুলো মেয়ে। আপনি একটু আগে বলছিলেন যে দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনী, এগুলোর ক্ষেত্রে আপনি কি দেখেছেন? এই 10-12টার কথা যেটা বললেন আপনি। সব ধনী ছিল না, তবে সুন্দরী মেয়েদেরকে ওরা বেশি টার্গেট করতো। আইদার ধনী অথবা সুন্দরী। ওকে, তারপর? তো তারপর হঠাৎ করে একটা কাজ আমাকে দেয়, মানে আমি আপনার কি এরকম হয়েছে যে এট এ টাইম দুটো মেয়ের সাথে আপনি করছেন এরকম, বা 3টে মেয়ের সাথে এরকম করছেন? এট এ টাইম একটাই আপনাকে দিত? একটাই দিত, একটার বেশি দিত না কাউকে। ওকে, তারপর? একটা করে দিত। তো হঠাৎ করে মানে আমি ম্যাক্সিমাম কাজগুলো আমাকে 3 মাস সময় দেওয়া হতো, তো 3 মাস লাগতো না আমার। আপনি 1.5-2 মাসে সেটা কমপ্লিট করে ফেলতেন? 2 মাসের মধ্যে শেষ করে দিতাম। ওকে। তো মানে কাজ করতে করতে কিছুদিনের মধ্যে আমি ওদের মধ্যে ফেমাস হয়ে গেলাম। মানে যত কঠিন কাজগুলো আছে ওরা আমাকে দিতে থাকলো এবং আপনার রেট বাড়তে থাকলো? আমার রেটও বাড়তে থাকলো। প্রথম 40-50 হাজার টাকা, 80,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তো যে মেয়েটার কথা সর্বোচ্চ আপনাকে কত টাকা দিয়েছিল? 2.5 লক্ষ টাকা। সর্বোচ্চ তাকে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল কোন একটি মেয়েকে পটানোর জন্য। ওকে। তখন একটা মেয়ে যাকে আরো কয়েকটা লোক দিয়ে চেষ্টা করানো হচ্ছিল, কিন্তু তাকে পটানো যাচ্ছিল না। এমন একটা মেয়ে শাহিন। আরো কয়েকটি মেয়েকে আপনি বললেন যে আরো কয়েকটি ছেলেকে দিয়ে পটানোর চেষ্টা করা হচ্ছে, এটা আপনি জানতেন? হ্যাঁ, এটাকে আমি বলছি এই নাম্বারটা দেওয়ার সময়। ওকে, তার মানে আপনি বুঝে গেলেন যেটা একটা নেটওয়ার্ক। হ্যাঁ, তখনই আমি মানে আগে থেকে বুঝতাম আমি আসলে যে একটা কিছু হচ্ছে। একদিন নাহার আমাকে বলতেছিল যে তুমি তো আর একা করো না, হাজারো মানুষ করতেছে, তো তোমার একা খারাপ করতে সমস্যা কি, টাকা তো পাইতেছো। প্রিয় শ্রোতা, আপনারা মুখোমুখি হয়েছেন যাহা বলিব সত্য বলিবর, এবং সত্য বলিবর আসনে আজকে নিজের সাহস, নিজের ভেতরের ভালো সত্তা দিয়ে এই আসনটি অলঙ্কৃত করেছে যে সে হচ্ছে মাহি। আমরা সমাজের একটা অসম্ভব গূঢ় তথ্য আজকে বের করবার চেষ্টা করছি ওর মুখ থেকে, যেটা আমরা পাচ্ছি। এখন পর্যন্ত জানি না যে এই যে মেয়েগুলোকে পটানো হচ্ছে বা যেভাবে পটানো হয় তাদেরকে দিয়ে আসলে কি করানো হচ্ছে, সে জায়গাটা আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। গল্পের সামনের দিকে আমরা আসবো, কিন্তু আমরা এটা পরিষ্কার হয়েছি যে এই কাজগুলো কিভাবে করা হয় এবং একই সাথে এটা একটা বিশাল নেটওয়ার্কের মধ্যে করা হয়। আচ্ছা, তারপর ওই মেয়েটার নাম্বার, ঠিকানা ঠিকানা সব দেওয়া হলো। মেয়েটার নাম ছিল শাহিনুর, বাড়ি হচ্ছে মাধবদীতে। এটা আপনার কত নাম্বার কাজ ছিল? এটা সম্ভবত 15 বা 16 হবে। 15 কিংবা 16 নাম্বার কাজের মধ্যে আমরা রয়েছি। তো 2.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট হইলো। আর আমি বললাম যে সময় তো 3 মাসে হবে না, আমাকে সময় আরো বাড়ায় দিতে হবে।
তো পর্যায়ক্রমে সময়টা আস্তে আস্তে বাড়ে। প্রথম আমাকে 6 মাস সময় দেয়, যে 6 মাস তোমার সময়। তো আমি বললাম যে হ্যাঁ 6 মাস সময় আছে, ঠিক আছে। মেয়েটা সম্পর্কে আপনাকে কি বলেছিল? শুধু বলেছিল মেয়েটা কঠিন, মানে টাফ, এছাড়া আর কি তথ্য দিয়েছিল? একটা কথা বলি এখানে, বললে খুব ভালো, যে মেয়েটা অসম্ভব ধরনের সুন্দরী ছিল। আর ওর বাবা ছিল অনেক বড় ব্যবসায়ী। মানে ওর বাবার পরিচয় যদি বলি তো সবাই চিনে ফেলবে। মানে ওর নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল ওর বাবা। এমন একটা মেয়েকে পটানোর জন্য কাজটা পাইছি। আর ওর বাবা প্রশাসনিক ভাবে অনেক শক্তিশালী ছিল। তো এইখানে একটা মানে ওরা আমাকে অভয় দিল একটা জিনিস, যদি তোমাকে মানে প্রশাসনিক ভাবে কোন রকম হয়রানি করে সেটা আমরা দেখবো, তুমি কাজটা করো এবং যেভাবে করা প্রয়োজন করে সেভাবেই করো। ওকে। তো ওকে প্রথম ফোন দিই, ফোন দিলে প্রথম দিন যতবার ফোন দিয়েছি কেটে দিছি। তো এমন 2 দিন একটা না ফোন দিই, ও ফোন ধরেই না, শুধু কেটে দেয়। তারপর তৃতীয় দিন একটা আননোন নাম্বার থেকে একটা থ্রেট আসে আমার ওই ফোনে। আর প্রতিটা কাজ করতে গেলে আমাকে সিম চেঞ্জ করে দিত। এমন হয়তো আগেও বলছি একবার, যে একটা থ্রেট আছে যে তুমি একটা মেয়েকে ডিস্টার্ব করো, ভালোর জন্য বলতেছে, আর করো না, তোমার ক্ষতি হইতে পারে। তাই আমি তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে। তুমি ভাবলাম ততদিনে আসলে আমি This track was downloaded from FusionBD.com. এই কাজে মোটামুটি পরিপক্ক হয়ে গেলাম। 15টি কাজ আপনি করেছেন, পরিপক্কতা আসবে, সেটাই স্বাভাবিক। আর তখন আমার অবস্থাটা খুবই খারাপ ছিল। আমি মানসিক ভাবে তখন মানে আমি মানুষকে মানুষই মনে করতাম না। আসলে ওই মুহূর্তটা আমার সবচেয়ে খারাপ ছিল। আমি অমানুষ হয়ে গেছি, একবার অমানুষ। কেন আপনি এটা বলছেন? এই কারণে বলতেছি, একটার পর একটা মেয়ের জীবন আমি নষ্ট করতেছি। আপনি তো জানেন না এদের সাথে কি হচ্ছে, তাহলে আপনি এই অ্যাজিউমটা বা এই পারসেপশনটা আপনি কেন নিচ্ছেন নিজের ভেতরে? আমার ধারণা মানে এতগুলো কাজ করার, এই 15টা করার পরেও আপনার ভেতরে জিনিসটা ক্লিয়ার হয়নি, তারা আপনাকে বলেনি যে তারা এই মেয়েদেরকে দিয়ে কি করছে? না, তখনও আপনাকে তারা বলেনি? না। এই কাজটা করার পর একটা কাজ হয়েছে, আমি সেটা পর্যায়ক্রমে আসতেছি। তো এমন গেল 1 মাস পর্যন্ত কোন রকম ওর সাথে কানেক্ট হইতে পারিনি। তো হঠাৎ করে একদিন রাতে ও আমার একটা নাম্বারে ফোন দেয়। মানে ওই নাম্বারে ফোন দেওয়ার পরে ওই নাম্বারটা ইউজ করি, আর বাকিগুলো করি না। আর সিম নেওয়ার সময় আমি ওই তেসামকে আমার সবগুলো সিমের নাম্বার দিয়ে দিয়েছিলাম। ওর সাথে আলোচনা করছিলাম যে ব্যাপারটা আসলে এমন তো হইতেছে না, এখন কি করব। তো ওই আমাকে বললো যে এক কাজ করো, একাধিক সিম কিনো, একাধিক ভাবে ট্রাই করতে থাকো, যত সিম লাগে। আর ও আমাকে বলছে এই কাজটা করতে যে তোমাকে দিয়ে দেবো মাত্র 2.5 লক্ষ টাকা। এই কাজ করতে যদি প্রয়োজনে 10 লক্ষ টাকা খরচ করতে হয় সেটাও করবা, কিন্তু কাজটা করতে হবে। আর যদি এই কাজটা করার পর তুমি মুক্তি চাও সেটাও আমি তোমাকে দেবো, কিন্তু এই কাজটা করতে হবে। তখন আমি মনে প্রাণে চেষ্টা শুরু করে দিলাম যে অন্তত এই পথটা থেকে বেরোতে তো পারবো আমি। তো হঠাৎ করে একদিন ও আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর ও আমাকে বলতেছে যে আপনি আমাকে অনেক জ্বালাইছেন, এখন একটু উপকার করতে পারবেন। ওকে আমি সুন্দর সুন্দর SMS দিতাম, তো হয়তো কোন একটা SMS ওর কাছে ভালো লাগছে। তো ও পরে ঘটনাটা আমাকে বলছে এইভাবে যে ও একটা ছেলের সাথে প্রেম করে। তো ওই ছেলে হঠাৎ করে একদিন ওর সাথে রাগ করছে, রাগ করার পর আমার দেওয়া একটা SMS প্রেমিককে দেয়। দেওয়ার পরে ওই প্রেমিকের রাগ ভাঙে, ফোন টোন দিয়ে কথা বলে। তো এই SMS-টা থেকেই কাজ করছে, ও আমার সাথে যোগাযোগ করছে, বলতেছে আপনি তো অনেক জ্বালাইছেন, এখন একটু উপকার করেন। আমি বললাম কি? কয় যে আমি একজনকে ভালোবাসি, এখন ও আমার উপরে ভীষণ ভাবে বিরক্ত, রাগ। আগে একবার রাগ করছিল, আপনার দেওয়া একটা SMS দিয়ে আমি ওকে রাগ ভাঙাইছিলাম, আমাকে কিছু SMS দেন। তো আমি দিতে থাকলাম SMS। 1 মাস পর্যন্ত এই SMS এর সম্পর্কই থাকলো। তো দেখতাম কি ওদের রিলেশনের মধ্যে শুধু ঝগড়াই হইতো। তো এই সুযোগে হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে এই ছেলেটার উপরে আস্তে আস্তে ও বিরক্ত হচ্ছে। ওর কথা আমি বুঝতেছি, ও বিরক্ত হচ্ছে ছেলের উপরে, ছেলে ওর উপর বিরক্ত। তো এইখানে একটা সুযোগ, মানে ওদের রিলেশনটা ভাঙিয়ে দেওয়ার। আর রিলেশন ভাঙলেই আমি ওর সাথে রিলেশন করতে পারবো, এছাড়া না, কারণ ও যেহেতু অলরেডি একজনকে ভালোবাসে। তো আমি ওর কাছে বললাম যে তুমি একটু একটা কাজ করো, আমি তোমাদের মধ্যে যে ঝগড়াগুলো হয় এই ঝগড়াগুলো আমি ভেঙে দিতে পারবো। তো মহা খুশি, বলে যে কিভাবে? আমি বললাম যে ওর ঠিকানা একটু দাও, আর ওর ছবি টবি থাকলে আমাকে একটু দিও। তো বলতেছে যে হ্যাঁ ছবি আছে আমার কাছে। ছবিও দিল, ওর ঠিকানা সবকিছুই দিল। দেওয়ার পরে আমি ওর সাথে দেখা করি। আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আপনাকে জানতে চাইলো না আপনি কে? হ্যাঁ আমি বলছি যে আমার নাম, বলছি যে ভাই মাহি। আপনি সব জায়গায় আপনার এই মাহি নামটাই ব্যবহার করতেন? হ্যাঁ এই নামটি ব্যবহার করতেন। তো ওর সাথে দেখা করলাম, দেখা করার পর কি বলবো আমি বুঝতেছি না। হঠাৎ করে ওর কাছে আমি 2000 টাকা চেয়ে বসি। ভাই আমি একজনের কাছে শুনছি আপনি অনেক ধনী, আমি একটা বিপদে পড়ছি ভাই, আমার 2000 টাকা দিবেন একটু দয়া করে। তো ও বললো যে 2000 টাকা আপনাকে চিনি না। আমি বললাম যে হ্যাঁ আপনি লোন হিসেবে দেন,
লোন হিসেবে দেন, আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। পরে ও আমাকে জানতে চাইলো যে কি সমস্যা। আমি বললাম যে ভাই একটু সমস্যা আছে ব্যক্তিগত, আপনাকে আমি বলবো, তবে পরে আপনার ফোন নাম্বারটা যেহেতু আছে আমার কাছে। তো আমাকে 2000 টাকা দেয়। টাকাটা দেওয়ার পরে ওর কাছ থেকে বিদেশিতে নিয়ে চলে গেলাম। দাঁড়ান, আমাদের লিসনারদের অনেক সন্দেহ হবে, কারণ একজন অপরিচিত মানুষকে প্রথম কথা হচ্ছে আমি কোনোভাবেই 2000 টাকা দিব না। আপনাকে কেন সে 2000 টাকা দিবে? কি সম্মোহনী শক্তি আপনার মধ্যে ছিল, কিংবা কিভাবে আপনি তাকে পটালেন, এটা আমাদেরকে একটু বলতে হবে। আমি প্রথমে ওকে যে কথাটা বলি যে ভাই একটা মানুষ তো আরেকটা মানুষের কাজেই আসে, আর একটা গান তো আছে মানুষ মানুষের জন্য, শুনছেনি। তো ও কেমন জানি আমার কাছে অবাক হয়ে তাকায় থাকতো, আমি কথাগুলো বলতাম শুরুতেই। তো বললাম যে ভাই আমি একটা বিপদ উপরে আপনার কাছে আসছি, আজকে যদি আমার কাছে টাকা থাকতো, কেউ যদি আমার কাছে এইভাবে এসে চাইতো, আমি দিতাম ভাই, মানবিক দিক থেকে হলেও আমি দিতাম। কারণ আপনাকে তো ধান্দাবাজ মনে করার ব্যাপার ছিল। আসলে হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। ও আমাকে কথাটা বলছে এইরকম ভাবে। তো ওকে আমি পরে বললাম যে ভাই হয়তো আমার, আপনি এক কাজ করেন, আপনার তো 2000 টাকা হারায়ও যেতে পারে না, সেইটা মনে করে আপনি আমাকে দেন। অথবা এমনও তো হইতে পারে কোন গরিব মিসকিন যদি আপনার দুয়ারে আয়সা চায়, ধরেন কারো মেয়ে বিয়ে দিতে পারতেছেন, আপনি তো দিবেন তাকে 2000 টাকা। ও বললো যে হ্যাঁ। আমি সেরকম কিছু একটা ভেবে আপনি আমাকে দেন, আপনার টাকাটা আমি অবশ্যই ফেরত দিব। আর আমার পরিচয়টা ওকে বললাম যে আমার বাড়ি গাজীপুরে। এবং আপনি ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাইলেন ওকে বলবেন, সেই ইম্পর্টেন্ট কথা আপনি তাকে সেই মুহূর্তে বলেননি? না, বলিনি আমি তখন, কারণ এইটা ছিল আমার আগে থেকে প্ল্যান। আর আমি সাথে করে আমি ওই নাহারকে নিয়ে যাই। নাহারকে নিয়ে যাই এই জন্য ওর কাছ থেকে আমি 2000 টাকা যে নিতেছি, ও আমাকে 2000 টাকা দেয়। এই জিনিসটাকে একটা ঘটনা বানাবো আমি, সেটা হচ্ছে এরকম। তো আমি নাহারকে বলছি যে তুমি একটা কাজ করবা, যখন ও আমাকে 2000 টাকা দিবে তখন তুমি একটা ক্যামেরা তুমি এই জিনিসটা জাস্ট ছবি উঠে রাখবা, আর কিচ্ছু না। তো এই কাজটা হয়েছে, ও আমাকে যখন 2000 টাকা দিচ্ছে ছবিটা উঠে রাখছে। আপনি তাকে পরবর্তীতে যখন টাকাটা রিটার্ন দেন তখন সে জিজ্ঞেস করেন আপনার কাছ থেকে যে ভাই গুরুত্বপূর্ণ ঘটনাটা কি ছিল এটা বলেন? তখন আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিথ্যে কথাটা বলি। সেটা হচ্ছে তখন আমি বলি যে আমার মায়ের অপারেশন ছিল, এই জন্য আপনার কাছে আমি টাকাটা নিছি। আর আমি তখন আপনাকে এই কথাটা বলতে পারতাম, তখন কথাটা বললে হয়তো আপনি টাকাটা তখনও দিতেন, কিন্তু আমি এই জিনিসটা বলি নাই, কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল। ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম আপনি এটা বলেছেন পরবর্তীতে, কিন্তু ছেলেটি আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি নাম্বারটি তার কাছ থেকে কিভাবে পেলেন, ছেলেটির নাম্বার? হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করছিল। আপনি কি বলেন? ছেলেটা একটু পপুলার ছিল এই দিক থেকে, ওইখানে ওর বাবার কাপড়ের ব্যবসা ছিল। ওকে। তখন আমি ওকে এই জিনিসটা বলি, আমি আগে থেকে প্ল্যান করে নিই যে আমার পরিচিত একটা কাপড়ের দোকানদার আছে, তো ও আমাকে বলছে এই জায়গা থেকে যদি টাকাটা নেই তাহলে আমি পাবো টাকাটা। প্রিয় শ্রোতা, অনেক প্রশ্নের পর ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে যে আসলে যেটা নিয়ে আপনাদের কনফিউশন ছিল বা এতক্ষণ ধরে যারা প্রশ্ন করছেন যে অবান্তর মনে হচ্ছে, তাদের সবার জন্য বলি, ছেলেটা পপুলার ছিল যে কারণে তার কাছ থেকে নাম্বার কালেকশন করা কোনো ব্যাপার ছিল না, এক। এবং ও রেফারেন্স দিয়েছে ভাবে যে কেউ একজন বলেছে যে আপনার কাছ থেকে 2000 টাকা যদি চাই আপনি দিবেন, কারণ আপনি অনেক বড় লোক, আপনি এই জন্যই আপনার কাছে এইভাবে মিট করা। উদ্দেশ্য ছিল অন্যরকম, যে কোনো না কোনো ভাবে তার ছবিটা আদায় করতে হবে। কিন্তু সেই ছবিটা দিয়ে কি করবে সে প্রসঙ্গে আমরা যাচ্ছি। ছবিটা দিয়ে কি করলেন? শাহিনুরের সাথে দেখা করার কথা বললেন আপনি, সেই প্ল্যানটা কিভাবে ছিল? শাহিনুরকে বললাম যে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, তোমার লাইফে এটা তোমাকে অনেক কাজে দিবে। সো তুমি যদি তোমার ভালো চাও আর আমাকে বিশ্বাস করো, তাহলে তুমি আশা করি অবশ্যই দেখা করবে আমার সাথে। তো বলছে কোথায় দেখা করবো? পরে ওইখানে একটা যাত্রী ছাউনি আছে, আমি ওই যাত্রী ছাউনি কথাটা বলি, তো ও আমার সাথে দেখা করে। দেখা করার পর ওকে আমি পিকচারটা দেখো যে এটা কি দেখো, তো বলতেছে হ্যাঁ এটা তো হ্যাঁ চিনছি, কিন্তু টাকাটা কিসের? আমি বলছি দেখো টাকাটা আসলে ও আমাকে দিছে, কারণটা হচ্ছে ও চাচ্ছিল তোমাকে টেস্ট করানোর জন্য আমাকে দিয়ে, এই যে আমি এতদিন তোমাকে ডিস্টার্ব করতেছি, টাকাটা ও আমাকে দেয়। আর যদি প্রশ্ন করো আমি ছবিটা কিভাবে উঠাইলাম, তোমাকে আমি উত্তরটা দিই। ছবিটা এই জন্য উঠাইছি কারণ আমি যতদূর জানি তোমার বাবার অনেক প্রভাব, আমি তোমাকে ডিস্টার্ব করবো, তারপর তুমি তোমার বাবার কাছে বলবা, তোমার বাবা আমাকে একটা সমস্যা করবো, হইতেই পারে। এই জন্য এই কাজটা করার আগেই আমি সবকিছু প্ল্যান করে রাখছি, কারণ ভবিষ্যতে যাতে আমি কোনোদিন কোনো দোষের মধ্যে না পড়ি, এই জন্য এই ছবিগুলো উঠে রাখা।
দুর্ধর্ষ প্ল্যান যাকে বলে, এবং এতটা ঠান্ডা মাথায় এভাবে চিন্তা করা একেবারেই অসম্ভব। অনেকেই আজকে মাহির ছবি দেখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমরা বলে রাখি, যাহা বলিব সত্য বলিবতে যেসব মানুষ আসবেন তাদের মানবিক মূল্যবোধের জায়গাটাকে আমরা অনেক শ্রদ্ধা করব, কারণ হ্যাঁ, জীবনে সে বড় ভুল করেছেন এবং সেই ভুলের জায়গাটা থেকে সে আজকে সত্যের আসনে বসেছেন। এই সত্যের আসনে বসাটাকে আমরা বড় করে দেখছি। সুতরাং তার ছবি প্রকাশ করে আমরা সমাজে তাকে নিয়ে কোনো সমস্যা হোক বা তার ব্যক্তি জীবনে সমস্যা হোক সেটা কোনোভাবেই চাইব না। তবে ছবির কিছু কিছু বিষয় প্রাসঙ্গিকভাবেই চলে আসবে, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস ছবিতে প্রকাশ করব। ঠিক আছে, আপনি সেটা করলেন। করার পরে শাহিনুরের প্রতিক্রিয়া কেমন ছিল? তো শাহিনুরের সাথে সাথে দেখলাম মুখটা কালো হয়ে গেছে, মানে মনটাও খুব খারাপ হয়ে গেছে। তো বললো যে আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা আছে। ও আমাকে ফার্স্ট টাইম এই কথাটাই বলতেছে যে তুমি একটু সময় দিতে পারবা। আমি বললাম যে হ্যাঁ, তোমার প্রয়োজনে আমি সবকিছু করতে রাজি আছি। মেয়েটার বয়স কত ছিল এই মুহূর্তে? মেয়েটার বয়স আনুমানিক 16 কি 17 হবে। তার মানে আপনার চেয়ে বড়? হ্যাঁ, আমার চেয়ে বড়। ওকে। পরে আমরা একটা জায়গায় গেলাম, ও আমার তো অনেকক্ষণ কথা তো বললো, ওর বিস্তারিত সব ঘটনা বললো যে ওই ছেলেটাই নাকি ওকে অনেক ডিস্টার্ব করতো, অনেক ডিস্টার্ব করার পরে তো অবশেষে ও রাজি হয়েছে। তো ওই ছেলেটা নিজে থেকে এসে ভালোবাসছে, এখন আবার নিজে থেকেই মানে ও আমাকে অবিশ্বাস করতেছে। তো এখন মানে আমি যতদূর জানি, আমি এতদিন কাজ করার পর একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে কোন রিলেশন যদি ঘটে, কোন রিলেশন যদি জন্ম নেয় সেটা বিশ্বাসের উপরে জন্ম নেবে। আর যদি কোনো রিলেশন ভাঙে তাহলে সেটা বিশ্বাসের কারণেই ভাঙে। বিশ্বাসটা যতটুকু শক্তিশালী হবে রিলেশন ততটুকু শক্তিশালী হবে। আর যখন বিশ্বাস একবার ভাঙে তখন রিলেশনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, ভাঙতে থাকে। এই জিনিসটা আমি এতদিনই বুঝতে পারছি। তো এখানে ওর বিশ্বাসটা ভাঙার জন্য আমি এত কিছু প্ল্যানটা করলাম। আর ও বলতেছে একই কথা যে ও আমাকে বিশ্বাস করে রিলেশনটা করছে, ও আমাকে বিশ্বাস করে ভালোবাসতে চাইছে, আমি তো ভালোবাসতে চাই না, অবশেষে ভালোবাসছি। তো এই পর্যায়ে এসে ও আমাকে অবিশ্বাস করতেছে, তার মানে নিশ্চয় ও আমাকে ভালোবাসে না। তো আমি ওর একটা সাথে সাথে কথা বললাম, একটা কথা বললাম যে শোনো, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে যে ভালোবাসায় বিশ্বাস নাই, আজকে বিয়ে হয় নাই এখন বিশ্বাস নাই, বিয়ে হবে, বিয়ে হওয়ার পর তোমার কাজিনরা আছে না, ও বলে যে হ্যাঁ আছে। আমি তোমার কোন ছেলে কাজিনের সাথে কথা বলবা, ও তোমাকে সন্দেহ করবে। ও বলতেছে হ্যাঁ করবে। হয়তো তুমি তোমার কোন ফ্রেন্ডের সাথে কথা বলবে, ও অবিশ্বাস করবে। তোমার অপরিচিত কোন আত্মীয় স্বজন যদি থাকে, ছেলে যাকে ও চেনে না, ওর সাথে কথা বলবে, ও সন্দেহ করবে। তখন তোমার লাইফটা কোন পর্যায়ে দাঁড়াবে, মানে তোমার লাইফটা দুর্বিষহ হবে। ও বলতেছে যে হ্যাঁ। আমি বললাম যে এখন ডিসিশন তোমার হাতে, কি করবা, রিলেশন কন্টিনিউ করবা নাকি পিছন থেকে ফিরে থাকে। ও বলতেছে যে জানি না আসলে তুমি কে, কিন্তু তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার অনেক আপন। কারণ আজকে তুমি আমাকে যে সাজেশনটা দিছো, এই সাজেশনটা আমার খুব বেশি প্রয়োজন ছিল। আমি এখন ভাববো এই রিলেশনটা নিয়ে, আমি সামনে আগাইতে চাই না। আমি বললাম তারপরও দেখো, রিলেশন তোমার, জীবন তোমার। এখন আমি যে বলবো যে হ্যাঁ ভেঙে দাও, এটা কিন্তু ঠিক হবে না। আমার কথা তুমি ভাঙবে, এটা ঠিক হবে না। তুমি নিজে থেকে বুঝো যে কি হইতে চাইতেছে বা কি হবে, যখন সাহায্যের প্রয়োজন পড়ে তুমি আমাকে বলবো। এই কথাটা বলে টলে তো চাটা খেয়ে আমরা চলে আসলাম। তখনও আমি মাদ্রাসায় পড়ি। এখন আস্তে আস্তে মাদ্রাসায় আমার প্রেজেন্ট কমতেছে, আমি আস্তে আস্তে ক্লাস গ্যাপ দিতেছি, কারণ ঘুরতে গেলে ক্লাস করা যাবে না। আর কমি মাদ্রাসার একটা নিয়ম হচ্ছে 24 ঘন্টাই মাদ্রাসার ভেতরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া মাদ্রাসা থেকে বের হওয়া যায়। যদি বের হতেও হয় তাহলে দায়িত্বশীল একজন ওস্তাদ আছেন, যিনি নাকি ছাত্রদেরকে বাহিরে যাওয়ার অনুমতি দেন। ওই ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাইতে হয়। আর আমি প্রথম অনুমতিটা নিয়ে যাইতাম, একটা পর্যায়ে এসে আমি অনুমতিটাও নিতাম না। তো আমার ব্যাপারে নোটিশ বোর্ডে টাঙানো হয়ে গেছে। তো এক পর্যায়ে আমাকে মাদ্রাসা থেকে বেরি করে দেওয়া হয়। কোন ক্লাসে পড়তেন তখন আপনি? তখন হেদায়েত জালালাইন বলে। হেদায়েত জালালাইন এটা বাংলার কোন ক্লাসের সমান? মাদ্রাসা তো 8 পর্যন্ত পড়ায় বাংলা। মাদ্রাসার পড়াটা যে শেষ করা হয়, শেষ করার 2 বছর আগের ঘটনা এটা। আমি যদি আর 2 বছর পড়তাম তাহলে মাদ্রাসার লেভেলটা শেষ হইতো। আচ্ছা। তো বের করে দিলে মনটা অনেক খারাপ হওয়ার পর আমি এতে সামনে ফোন দিলাম। আপনার ফ্যামিলির ব্যাপারে একটু জানতে চাই এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আপনাকে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে, আপনার ফ্যামিলির রোলটা কি ছিল? আপনার ফ্যামিলি কি করছে আপনার জন্য? মাদ্রাসা থেকে যেদিনই বের করে দেওয়া হয় নোটিশ ফ্যামিলিতেও যায়। তো ফ্যামিলিতে নোটিশ যাওয়ার আগেই আমি একটা কথা বলি ফ্যামিলিতে, যে আমি একটা কাজ পাইছি, কাজটা করব, 1 বছর আমাকে গ্যাপ দিতে হবে। তো বাড়ি থেকে তো প্রথম অনুমতি দিবেই না। কি কাজ জিজ্ঞেস করেনি? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিল। আমি বলছি যে মানে এক জায়গায় একটা আন্দাজে একটা কথা বলছি।
ওকে, তারপর হেতেশাম আমাকে একটা রুম ব্যবস্থা করে দিল একটা বাসার মধ্যে। নর্মালি তো বাসাতে ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না, জানি না ও কিভাবে করছে। তো পরে আমি জানতে চাইছি এটা ওর আত্মীয় স্বজন বা কেউই না, কিন্তু কেউ ওকে চিনে না। বাসার যে মালিক ওকে চিনে না। তো মালিককে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমি বুঝতে পারতেছি না ব্যাচেলর কেন ভাড়া দিলেন আপনি? তো ও বলতেছে আপনার না জানলেও চলবে, আপনি খালি থাকেন। তো তখন বুঝতে পারলাম যে একটা ভয়ের কিছু হয়েছে এখানে, কোন একটা নেটওয়ার্ক বা কিছু একটা দিয়ে হয়েছে, বা ভয় বা ধমক বা কোনো একটা কিছু দিয়ে হয়েছে এখানে। হ্যাঁ, তারপর? তো ওইখানে আমি কি করতাম, ওই বাসায় মেয়েটি নিয়ে আসতাম, আমাকে কিছু বলতো না বাড়িওয়ালা। অন্য কোন ফ্যামিলি যারা থাকতো এরাও কিছু বলতো না। কেউ যদি আমাকে দেখতো যে হ্যাঁ আমি মেয়ে নিয়ে আসতেছি, তো মানে তারা আমাদেরকে দেখেও না দেখার বান করে যার যার মতো চলে যাইত। কোন এলাকায় ছিল এটা? এটা আসলে ঢাকার মধ্যেই ছিল। আপনি এলাকা বলতে চাচ্ছেন না? এলাকাটা বলতে চাচ্ছি না। ওকে। তারপর শাহিনুরের ব্যাপারটা আসে। তো শাহিনুর এখন আস্তে আস্তে আমাকে ফোন দিতে শুরু করে। এর মধ্যেই প্রায় 2.5 থেকে 3 মাস যায়। তো ও আমাকে ফোন দিতে থাকে। তো একটা সময়ে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্রেন্ডশিপটা থাকে 3 মাস। 3 মাস পরের ঘটনায় আমি আসতেছি। তো হঠাৎ করে ও আসবে ঢাকায় একটু মার্কেটিং করার জন্য। কোথায় ছিল ওর বাড়ি? বাড়ি ছিল মাধবদীতে, নরসিংদীর মাধবদী। হ্যাঁ, আপনি একটু বলেছেন। তারপর ও ঢাকায় আসবে মার্কেটিং করতে। তো ও একা আসতেছে। তো বলতেছে যে তুমি কি আমার সাথে থাকবা? কয় ভাই বোন ছিল ওরা? ওরা 2 বোন 3 ভাই ছিল। ওকে সবার বড়? ওর অবস্থান কি ছিল? সবার ছোট। তো ও আসতে চাইলে তো কাউকে না কাউকে সাথে করে নিয়েই আসতে পারতো, কিন্তু উদ্দেশ্য ছিল আপনার সাথে দেখা করা বা ওরকম কোনো কিছু? হ্যাঁ, এটাই এমন কিছুই। তো আমি যা বুঝতে পারলাম এমন কিছুই ছিল। তো আমি বললাম যে হ্যাঁ আসো, আমি তো ফ্রি আছি, সমস্যা নেই। সেই থেকে আমার মাদ্রাসা পড়াশোনাটা শেষ, আমি থাকতে থাকলাম ওই বাসায়। ও আপনার সম্পর্কে কিছু জানতে চায়নি এই সময়ের মধ্যে? না, এই সময়ের মধ্যে কিছু জানতে চায়নি। ওই দিনের ঘটনায় বলছি, যেদিন ও দেখা করতে আসে। তো ও আমাকে নিয়ে সরাসরি মানে সকালের দিকে আসে, আমাকে নিয়ে সরাসরি চলে যায় বোটানিক্যাল গার্ডেন, যেটা মিরপুরে, ওইখানে। তো ওইখানে আমি বললাম তুমি না মার্কেটিং করবা? যে না মার্কেটিং না, আমি তোমার সাথে দেখা করতে আসছি, মানে তুমি ফ্রি আছো কিনা একটু জানতে চাইলাম। আমি বললাম যে হ্যাঁ বলো, কি বলো, কি কেন দেখা করতে হঠাৎ করে? তো এর মধ্যে ওই ছেলের সাথে রিলেশনটা ব্রেকআপ। মানে আমার একটা কাজই যথেষ্ট, যে বিশ্বাসটা ভেঙে দিলাম, শেষ। তারপর অবশ্য ওই ছেলের সাথে আমার অন্যরকম একটা রিলেশন বিল্ড আপ করে, ফ্রেন্ডের মতোই। ও মাঝে মাঝে ফোন দিত, মাঝে মাঝে যোগাযোগ করতো, কিন্তু ও আজও পর্যন্ত জানতে পারেনি যে মাঝে আমি কাজ করছি। কেন? এটা তো জানার কথা ছিল, কারণ মেয়েটা যখন এতে ব্রেকআপে যাবে তখন নিঃসন্দেহে ছেলেটার সাথে একটা ঝগড়া হবে, কারণ ঝগড়া তো প্রতি মুহূর্তেই করতো ওরা, এবং ও নিশ্চয়ই প্রমাণ হিসেবে দাখিল করতে পারতো যে এই যে তোমার ছবি, এটা হচ্ছে এই কারণে ব্রেকআপ করছে। ব্রেকআপটা কিভাবে করেছিল মেয়েটা? ব্রেকআপটা আসলে ও এক পর্যায়ে কথা হয়, আমি বলি যে, ও বলতেছে যে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না, কি করবো? আমি বলছি সিম বন্ধ করে দাও, সিম চেঞ্জ করো। তো বলতেছে সিম চেঞ্জ করলে তো আমার বাড়ি তো চিনে, বাড়িতে চলে আসবি। আমি বলছি এক কাজ করো, তুমি সিমটা চেঞ্জ করো আগে, পরে কি করতে হবে না করতে হবে আমি সেটা বলতেছি। একদিন ও ফোন করে বলতেছে যে ও তো আমার বাড়িতে আসছে, আর ওদের রিলেশনের ব্যাপারটা, ওদের পারিবারিক ব্যাপার জানতো সবাই। তো আসছে একদিন বাড়িতে আইসা, আমি বলছি যে বাড়িতে আসছি, কি করছো? বলছে যে হ্যাঁ কথাটা তো বলছে, আমিও কথাটা তো বলছি। ও বলছে ফোন কেন বন্ধ? তো আমি ওকে এমনিতে মিথ্যে কথা বলছি যে ফোন বন্ধ করে দিছি, ফ্যামিলি থেকে আমাকে চাপ দেয়, এই কথাটা শাহিনুর বলছে। তো ওই কথাটি মেনে নিছে যে হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি থেকে চাপ দিয়ে ফোন ইউজ করার দরকার নেই, এমনিতে যোগাযোগ করো, তুমি আমার নাম্বারে একটা ফোন টোন দিও, মাঝে মাঝে দেও না। তো বলো যে হ্যাঁ দিব। আমি বললাম যে হ্যাঁ ঠিক কাজটাই করছো, এই মুহূর্তে তুমি এইভাবেই চালাই যাও। আর আমি যতদূর জানি একটা মানুষের সাথে যোগাযোগ যত বেশি থাকবে, রিলেশনটা ঠিক ততটাই শক্তিশালী থাকবে। আগে তো করতো কি, ফোন দিত, ফোনে কথা বলতো, এখন যোগাযোগ করতে হলে ওর বাড়িতে আসতে হয়। আর কোনো ভদ্র ফ্যামিলিতে এইভাবে মানে একটা, তার মানে ধীরে ধীরে একটা ব্রেকআপ হয়েছে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টাই মাত্র বাজলো, তার মানে আমাদেরকে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, এবং সেটা অবশ্যই সংবাদের জন্য। আমরা সংবাদের পরপরই আবারও ফিরে আসবো মাহির সত্য শিকারের যে যাহা বলিব সত্য বলিবর মঞ্চেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। সত্যের আসনটি আলোকিত করে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মাহির জীবনের
চরম সত্যর মুখোমুখি হয়েছি আমরা এবং সেগুলো আমরা শুনছি। আপনাদের ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে SMS লগে। হাজার হাজার টেক্সট আমাদের সামনে রয়েছে, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ওখানে জানাচ্ছেন আমাদের ফেসবুকে, আমাদের মেইলে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য। আমরা মাহির গল্পে আবারও ফিরে যাচ্ছি এবং মাহির গল্পের সবচাইতে চরম মুহূর্তে আমরা এখন রয়েছি। আমরা আপনাদের পালসটা টের পাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাহির গল্পে চলে যাচ্ছি। মাহি, তারপর ও আমাকে বলতে, বোটানিক্যাল গার্ডেনে আমরা এখন, বলতেছে একটা কথা বলতাম তোমাকে, তো বলতেছে আচ্ছা তোমার পরিবারের ব্যাপারটা একটু বলবা। বললাম যে হ্যাঁ, তোমাদের তুলনায় আমরা অনেকই গরিব। ওকে তখন আরেকটা মিথ্যা কথা আমি বলি, আমি এখানে খরচ চালে কিভাবে যেন প্রাইভেট পড়াইয়া। তো পরে আমার প্রতি ওর একটা অনুকম্পা সৃষ্টি হয়েছে, বুঝতে পারলাম। কারণ ওই দিন যাওয়ার সময় ও আমাকে 3000 টাকা হাতে দিয়ে যায়। আমি টাকাটা রাখতে চাইনি, অনেক জোরাজোরি করছি যে না আমি টাকা নিব না, তোমার টাকা আমি কেন নিব। তো আসলে তখন আমি টাকার পেছনে এমন ভাবে পড়ছি বুঝাইতে পারবো। টাকার লোভ আপনার সমস্ত আষ্টে পৃষ্ঠে আপনাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা এরকম। আমার ফোনও রিসিভই করে না, সরাসরি আমাকে সবসময় ফোন দিয়ে কথা বলে। এরপরে চেঞ্জটা হচ্ছে এরকম যে না, তোমার ফোন রিসিভ করলে তো আলটিমেটলি তোমার টাকা চলে যাচ্ছে, সুতরাং আমি তোমাকে ফোন করবো। ওকে, তারপর? হ্যাঁ, তো এইভাবে চলতে থাকলো। ও আবার ফোন দিল যে হ্যাঁ চলো আমরা একটু দেখা করি, আজকে আমার খুব মন চাচ্ছে এই নদীতে ঘুরবো। ঠিক আছে তাহলে নদীতে ঘুরবো। আমার একটা পরিচিত নৌকাওয়ালা ছিল, তো আমি ওই নৌকাওয়ালাকে কন্ট্যাক্ট করলাম। কোন নদী এটা? এটা শীতলক্ষা নদী। ওকে, তারপর? নৌকা আমরা নেই দুপুর 12টার দিকে, তো থাকি সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত। এর মাঝখানে কি আপনাদের মধ্যে এরকম কথাবার্তা হয়ে গেছে যে আপনারা একটা লাভলি রিলেশনে যাচ্ছেন কিংবা ভালোবাসায় পড়েছেন বা এরকম কোনো কিছু? নইলে তো এরকম জায়গায় যাওয়ার কথা না এই ফ্যামিলির মেয়ে। না, এরকম হয়তো না, বাট এই আজকে পর্যন্ত মানে কোনোদিন বলা হয়নি যে একে অপরকে ভালোবাসি। রিলেশনটা ফ্রেন্ডশিপের মধ্যে আছে। মানে ফ্রেন্ডশিপের মধ্য দিয়ে আপনি আপনার কাজটা সমাধান করেছেন। হ্যাঁ হ্যাঁ, যখন সন্ধ্যা হয়ে গেছে ঘুরতে ঘুরতে অনেক কথা হইলো, তো ওকে আমি একটা কথা বললাম, আমার না খুব ইচ্ছে করতেছে তোমার একটা কিস করব। তো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, মানে আমি বুঝতেছিলাম না কি হইতে চাইতেছে। আমি ভাবছি এই শেষ। ও বললো যে এখানে আমরা 3 জন মানুষ, আর এই কাজগুলো বেটার হয় 2 জন থাকলে। তো আমি শরীরে সাহস পাইলাম, তাই আমি বললাম যে সমস্যা নেই, ও নৌকাওয়ালা সমস্যা নেই। ফ্রেন্ডশিপের মধ্যেই কি এই ধরনের রিলেশনশিপে আপনারা আগে থেকেই ব্যাপারটা দুজনেই জানতেন, নাকি শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত ভাবে বা হঠাৎ করে ওখানে হয়ে যাচ্ছিল? আমি একবার হঠাৎ করি, আমি চাচ্ছিলাম, আমি বুঝতেছিলাম যে রিলেশনটা মোড় নিচ্ছে অন্যদিকে। ও এক পর্যায়ে রাজি হয়ে যায়। ও বলে যে না আমার লজ্জা লাগে। আমি বললাম যে লজ্জা তো আমারও লাগে, লজ্জাটা তুমি ভাঙাও। ও বলতেছে যে না আমি পারবো না, যদি কিছু করার ইচ্ছা থাকে তুমি করে নাও, আমি বাধা দেবো না। তখন আমি কিসটা করার পরে ও বলতেছে যে কিসটা করছো কোন অধিকারে। আমি বললাম যে তুমি আমার গুড ফ্রেন্ড, আর একটা ফ্রেন্ডের কাছে চাইতেই তো পারি। না, একটা ফ্রেন্ডের কাছে কেউ এই জিনিস চাইতে পারে না। সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। মিনিট খানেক পরে বলছি যে হ্যাঁ ভালোবাসি, আর এই জিনিসটাই আমি তোমাকে কিস চাওয়ার মাধ্যমে বুঝাইতে চাচ্ছিলাম। যে বুকে সাহস নেই, বলতে পারো না মুখে। তো আমি বললাম যাই হোক, বলে তো ফেলছি যেভাবেই হোক, এখন তুমি বলো তোমরা ব্যাপারটা কি। কই যে না আমি তোমাকে ভালোবাসবো না ততক্ষণ যতক্ষণ না তুমি আমাকে প্রপোজ করবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে না আরেকদিন তোমাকে আমি প্রপোজটা করতেছি। তো গেল আরেকদিন, তো আমি একটা রিং কিনলাম, ওরে ফোন দিলাম, রিংটা কিনে যে বললাম যে আসো তোমার সাথে কিছু কথা আছে। ও বললো যে কোথায় যাব? আমাদের এলাকায় একটা গ্রামে, ওইখানে অনেক বড় একটা বন্ধ কয়, এটা মানে অনেক ধানের জমিন আর কি, তখন ধান কেটে ফেলছে। এমন একটা সময়ে জায়গাগুলো খালি, আর ওই মাঠের মাঝখানে যদি কেউ গিয়ে বসে তো চারদিক থেকে কেউ দেখে বুঝবে না এখানে মানুষ বসে আছে না অন্য কিছু আছে। তো ওই মাঠের মধ্যে আমি বললাম যে দাঁড়াও, ওকে দাঁড় করায় আমি ওর পিছনে চলে গেলাম। ও মুখ ঘুরাইতেছে, দেখতেছে এইভাবে। আমি বললাম যে না দেখা যাবে না। ওরে বললাম যে তুমি তো বারবার তাকাইতেছো, ডিস্টার্ব করতেছো, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ওদিকে ফিরে থাকো। তো চোখ বন্ধ করলে ওদিকে ফিরে থাকলো। আমি হঠাৎ করেই হাঁটু গেড়ে বসে জোরে চিৎকার দিয়ে বললাম যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, নিজের চেয়েতেও অনেক বেশি ভালোবাসি। আমি বললাম যে হ্যাঁ এখন তাকাও। তো ফিরে তাকায় দেখে যে আমি ওর দিকে রিংটা ধরে আছি, সাথে সাথে ও রিংটা পরে নিছে নিজে থেকে। তো আমি বলেই দিলাম, রিলেশনটা আমাদের হয়ে গেল। এর মাঝখানে কোনো শারীরিক সম্পর্ক তার সাথে? না, ওর সাথে এমনিতে কিস হইতো, বাকি অন্য কিছু ও সাই দিত না। ওকে। তো আমিও ভাবতেছিলাম যে এখন সময় আসছে ওকে হ্যান্ড ওভার করার জন্য। হঠাৎ করে আবার আমার মনের মধ্যে মানে আমার বিবেক নাড়া দিয়ে উঠলো যে একটার পর একটা করতেই আসি। এই পাপের শেষ কোথায় আমি বুঝতেছিলাম না তখন। তো এহতেশাম তো আমার সাথে কদিন পরপরই 15 দিন 21 পর যোগাযোগ করতেছে। তো 17 মাস পর ও
ওকে হ্যান্ড ওভার করি, ওই প্রথম আমি জানতে পারি এই মেয়েদেরকে নিয়ে ওরা কি করতো। কিভাবে হ্যান্ড ওভার করেন? হ্যান্ড ওভারের সিস্টেমটা সেম ছিল, তবে এটা ছিল একটা পার্কের মধ্যে। প্রিয় শ্রোতা, আমরা মুখোমুখি হচ্ছি চরম সত্যের। আমরা যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কি গর্হিত অপরাধ আজকে মাহিকে এই সত্যের আসনে বসিয়েছে। বিবেক বোধ তাকে সারাটা জীবন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। কি অপরাধের কারণে আজকে মাহি যাহা বলিব সত্য বলিবর প্রথম গেস্ট হিসেবে এখানে উপস্থিত হয়েছে এবং সত্যের আসনে এসে বসে চরম সত্যটা স্বীকার করতে যাচ্ছে। আপনারা কিছুটা হলেও ধারণা করেছেন যে সে যে অপরাধগুলো করে চলেছে সেটা ক্ষমার অযোগ্য এবং কন্টিনিউয়াসলি সেই কাজগুলো করেছে, কিন্তু সে জানতো না যে মেয়েগুলোকে দিয়ে কি করা হয়। শাহিনুরকে কি করা হলো, কিভাবে হস্তান্তর করলেন এবং আপনি কি জানলেন? তো পার্কে দেখা করলাম, তো সেম জিনিস আমি পরিচয় করাই দিলাম দুইজনকেই, নাহারকে, দেশামকে, দুজনকে পরিচয় করাই দিলাম। তো ওই মুহূর্তে আমি বলছি যে আমার খুব বেশি ইচ্ছে করতেছে হালিম খাওয়ার জন্য। এখন এমন একটা খুশির মুহূর্তে সবাই হালিম খাবো, আমি দেখি হালিম কোথায় পাই। তো আগে তো ওই এহতেশাম আমাকে বের করে করে টাকা দিয়ে দিত। এরপর একটা সময় এমন আসছে যে এহতেশামের আর বের করা লাগে না, আমি নিজে থেকে বের হয়ে যাই। তো আমি হালিমের অজুহাত দিয়ে বেরোলাম। বেরোনোর পর এটা কোন রেস্টুরেন্ট ছিল? রেস্টুরেন্ট না, এটা একটা পার্কে। পার্ক? কোন পার্ক? এটা ছিল ঢাকা বলতা গার্ডেন। তো আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর মানে যা দেখতে পাইলাম, মেয়েটাকে অজ্ঞান করা হলো। কিভাবে করা হলো? ওই নাহার ব্যাপারটা করছে, ওর মুখে রুমাল চেপে ধরছে। রুমাল চেপে ধরার সাথে সাথে মানে কিছুক্ষণের মধ্যেই দেখলাম, আমি বেরোতেছি দেখতেছি। এই জিনিসটা আগেও আমি একবার দেখছি, অবশ্য বলতে মনে নেই। আমি আগেও একটা রেস্টুরেন্টে এই কাজটা করতে দেখছিলাম ওই মুন্নির সাথে, এরকম একটা কাজ করতে দেখছিলাম বেরোনোর সময়। তো ওইটা ছিল আবসা আবসা, কিন্তু এই জিনিসটা আমি স্পষ্ট তো বুঝতে পারলাম। যে কোনো রেস্টুরেন্টে আপনি যেতে পারতেন নাকি ওরাই ঠিক করে দিত? না, ওই এহতেশাম ওরাই নির্দিষ্ট রেস্টুরেন্টে যাইতো, সব রেস্টুরেন্টে ওরা যাইতো। মানে আগে থেকে ঠিক করে দেওয়া থাকতো? ওদের নির্দিষ্ট রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টগুলো আপনি গিয়ে কি অবস্থায় পেতেন? ফাঁকা নাকি? আর প্রত্যেকটা হ্যান্ড ওভারের সময় এমন একটা মুহূর্ত হইতো, হয়তো নাস্তা রাস্তা করে সকালে সবাই চলে যায়, এমন একটা মুহূর্তে ফাঁকা ফাঁকা থাকে, নইলে রাতে 9টা-10টার পরে এমন একটা সময় হয়। তো ওই আপনি যে গার্ডেনে গেছেন, বলদা গার্ডেন, ওইখানে সময় কোন সময় ছিল? এটা বিকেলের সময় ছিল। তো ওই সময় তো লোকজন থাকার কথা ওখানে? হ্যাঁ, অনেক লোকজন ছিল। তবে পরে আমি বুঝতে পারলাম আশেপাশে যে লোকগুলা ছিল, আশেপাশে 8-10 জনের মতো যে লোকগুলো ছিল সব ছিল ওদের। কারণ ওর অজ্ঞান হওয়া শেষ, সবাই উঠে গেল, এর মধ্যে মেয়েরা আস্তে আস্তে বেড়ে গেল, আর ছেলেরা সবাই মিলে ওরে নিয়ে গাড়িতে ওইটা চলে গেছে। তো ওই মুহূর্ত থেকে আমি একবারে ফাইনাল ডিসিশন নিয়ে নিছি আমি কাজ করবো, আমি কাজ ছেড়ে দেবো। তো আমি এহতেশামকে বললাম কথাটা, বলার পর ও করলো যে হ্যাঁ, আমি তো বলছিলাম তুমি এটা হ্যান্ড ওভার করলে তোমাকে কাজটা আর করতে হবে না, তোমার শেষ কাজ। ওই সময় আমাকে টাকাটা সবটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর কত টাকা দিল আপনাকে? ওই সময় বাকি বুকে মিলায় প্রায় 3.5 লাখ টাকার মতো দিচ্ছে। 2.5 লক্ষ টাকা এই পেমেন্টটা, আর 1 লক্ষ টাকার মতো বাকি ছিল। তো আপনি প্রচন্ড ঘামছেন এবং আপনি কাঁপছেন, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। হ্যাঁ বলুন। তারপর গেলাম, ওমাকে একটা জায়গায় নিয়ে গেল, একটা রুমে। রুমটা ছিল সাভারের দিকে। একটা রুমে গেলাম, যাওয়ার পরে আমাকে টেবিল একটা, 2টা চেয়ার আছে, তো একটা চেয়ার আমাকে বসতে দিল। তো আরেকটা চেয়ার, টেবিলের এই পাশে একটা চেয়ার ছিল, ওই পাশে একটা চেয়ার ছিল। তো আমি যে একটা পাশে বসলাম, তো অপর পাশে যে চেয়ারটা, এই চেয়ারটা আমি যে চেয়ারে বসছি ঠিক এই চেয়ারের পেছনে সেট করা হয়েছে। পেছনে সেট করে ওই এহতেশাম হাতে একটা রিভলভার নিয়ে আমার পিঠে ঠেকাইছে। ঠেকানোর পর বলতেছে আমি যা যা বলি তা তা করো, হয় তোমার জীবনটাকে তুমি পছন্দ করো, নাইতে তুমি মৃত্যুবরণ করো, দুইটার একটা, যেটা তোমার বাইসে নিতে মন চায়। আসলে তখন আমার মধ্যে প্রচন্ড ভয় কাজ করতেছিল। আমি অনেক অন্যায় করছি লাইফে, বাট এই প্রথম আমার অস্ত্র দেখা, আর এমন এমন ভারী অস্ত্রগুলো ওরা আমার টেবিলের উপরে রাখছে দেখে আমি ভয় পেয়ে গেছি এবং আমি কাঁপতেছিলাম। কি কি রেখেছিল? আসলে সবগুলোর নাম তো বলতে পারবো না। রিভলভার ছিল, আর দুনালা বন্দুক ছিল, শর্ট গান ছিল, বাকি আরগুলো আমি যে ভয়ঙ্কর অস্ত্র ছিল। তো বলতেছে যে কোনো একটা অস্ত্র হাতে নাও। আমি হাতে নিলাম, তো পাশে একটা নেকড়া রাখা ছিল রুমাল টাইপের। এই অস্ত্রটা ময়লা হয়ে গেছে অনেক, মুছতেছি, আর আমার হাত পা পুরো কাঁপতেছে। তো এদিকে করলো কি, আমার একটা ছবি উঠাই। এখন উঠানোর পর ও বন্দুকটা সরাই বলতেছে যে এখন তুমি লাইক করো কোনটা, এই ছবিটা এখন চলে যাবে গণমাধ্যমে, পুলিশের কাছে, আর এই ছবিটা ততদিন পর্যন্ত থাকবে চাপা যতদিন পর্যন্ত তুমি কাজ করো।
তার মানে ওরা আমাকে আবার কাজের মধ্যে ইনভলভ করলো। ফাইনালি আপনাকে এমন ভাবে ইনভলভ করলো যাতে আপনি কখনো বের হতে না পারেন। না, কখনো যেন বের হতে না পারি এমন একটা কাজ করবো। তো পরে বাধ্য হয়ে আমি আসলে কাজ আবার করতে শুরু করলাম। শাহিনুর আপনার কত নাম্বার জ্যাকপট ছিল? 16 বা 17 এমন হবে আর কি। এরপরে আপনি কতগুলো করেছেন? এরপরে আরো মোটামুটি 20-24টার মতো এরকম হবে। 20 থেকে 24, তার মানে আপনার হাতে প্রায় 40টির মতো মেয়ে যারা ট্র্যাপে পড়েছে, এবং 16টি তো আপনি কোনো না কোনো ভাবে লালসা মোহের ফাঁদে পড়ে বা ফাঁদে পড়ে আপনি করেছেন। 16র পরে যখন দেখলো যে না আপনাকে দিয়ে কাজ হচ্ছে এবং আপনি পাহাড় পরিমাণ মানে দুঃসাধ্য জিনিসও সাধ্যের মধ্যে আনতে পারছেন, তখন আপনাকে তারা ট্র্যাপে ফেলে দিল এবং সেই ট্র্যাপ থেকে আপনি বের না হতে পেরে আপনি বাধ্য হয়ে আরো প্রায় 24টি মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আসলে আমি তখন পড়ে গেছি এক ফাসাদে। সেটা হচ্ছে, আগে তো আমার পেমেন্ট ফুললি দিয়ে দিত, আমার সাথে ভালো ব্যবহার করা হইতো। এখন আমার সাথে ব্যবহার রাফ হয়ে গেছে, আর আমার টাকা হাফ দেয় না। এক একটা মেয়ের জীবন, ফুলের মতো জীবন আমি নষ্ট করে দিচ্ছি। এই মুহূর্ত থেকে আস্তে আস্তে আমার মধ্যে মানে কেমন যেন একটা জেদ কাজ করতেছিল যে আমি কেন পারবো না এই কাজটা ছাড়তে, কেন পারবো না করতে করতে আরো প্রায় করে ফেললাম 20টার মতো কাজ। আপনি ফাইনালি কখন সিদ্ধান্ত নিলেন যে আপনি এই ধরনের কাজ আর করবেন না, আপনার জীবন বাঁচুক আর সেই সময়টা আমরা একটু জানতে চাই। এখানে আমি প্রথমে বলবো ফাতেমার ব্যাপারটা। তো ওকে পটাইলাম, পটানোর পরে ওকে এবার নিয়ে আসলাম আমার ঘরে, রুমে আমি যেখানে থাকি। তো আনার পর মানে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়। তো এর মধ্যে 8টা-9টা বেজে যায়। এতে সময় ফোন দেয় না, যে কোথায় আসতে হবে না আসতে হবে ফোন দেয় না। তো ওদিনকে ও আর ফোন দেয় না। ফোন না দেওয়াতে ওদিন ফাতেমা আমার কাছেই থাকে। তো ওদিন ওর সাথে আমার একটা শারীরিক রিলেশন হয়ে যায়। এটা কি আপনার জীবনের প্রথম শারীরিক সম্পর্ক ছিল? ফার্স্ট। আপনি এতগুলো মেয়েকে এভাবে পাচার করেছেন, কিন্তু পাচার করতে সহায়তা করেছেন, কিন্তু আপনি কোনো ধরনের শারীরিক সম্পর্ক করেননি? না না, ওই শাহিনুরকে যা কিস করছি, বাকি আর কারোর সাথে কোনো কিছু করি নাই। আর এই ফাতেমা ফার্স্ট। আপনি যে এই পরিমাণ টাকাটা পেতেন, হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার জায়গাটা থেকে, এই টাকাটা ব্যাংকেই থাকতো নাকি আপনি কোনো অন্যায় কাজে, মদ গাঁজা খাওয়া বা ড্রাগ নেওয়া এই ধরনের কোনো কাজ ব্যবহার করতেন? একটা কথা এখানে বলি, মানে টাকাটা যখন প্রায় 10, 12, 15 লাখে চলে যায়, তখন আমি আরেকটা অন্যায় কাজ করা শুরু করে দিই। সেটা হচ্ছে জুয়া খেলা। আপনি জুয়া খেলা শুরু করেন? হ্যাঁ, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, যে কোনো খেলা টিভিতে দেখতাম, বাজি লাগতো। আপনি কন্টিনিউয়াসলি তারপরে জুয়া খেলতেন, এছাড়া আর কোনো বদ অভ্যাস? না, এমনিতে আর কোনো বদ অভ্যাস নেই। মানে আপনি জুয়া খেলতেন আর এই নারী পাচার যে ব্যাপারটা, সেটাতে আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। ওকে, মাঝখানে একটা মাস ছিল আমি হালকা ড্রিঙ্কস করতাম, হালকা পাতলা। আপনি ড্রিঙ্কসও করতেন হালকা পাতলা। ওকে, আপনি ফাতেমার কাছে ফিরে যান। ফাতেমার যে জায়গাটাতে আপনি ছিলেন, যে শারীরিক সম্পর্ক হয়ে গেল, ওই দিন ওর সাথে শারীরিক রিলেশনটা হয়ে যায়। তো মানে আমি যখন ওর সাথে এগুলো করতেছি, ওনা আমাকে কোনো বাধা দিতেছে না। তো মানে কেমন যেন ওর প্রতি আমার একটা দয়া এসে গেছে, মায়া এসে গেছে। তো ওর ফোনে হঠাৎ করে ওর এক চাচি ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে, বাবা তুমি কে, যে আমার মেয়েটাকে যেই নিয়ে গেছো দয়া করে ফিরিয়ে দিয়ে যাও, বাড়িতে ফিরিয়ে দিয়ে যাও। তার মানে ও আমার সাথে বাড়ি থেকে ভাই আসছে, এই কথা মানে ওরা সব এলাকায় জানাজানি হয়ে গেছে। তো চাচিকে আমি বললাম যে দেখেন, আপনার মেয়েকে তো আমি বিয়ে ঠিক করার জন্য আনি নাই, ওকে আনছে আমি পাচার করে দেবো। এই কথাটা আমি ওকে এমনিতেই বললাম। তো ওই মহিলা এমন ভাবে আমার হাতে পায়ে ধরতেছে, আমার খুব মায়া হয়ে যায়। তো মায়া যাওয়ার পরে পরের দিন সকাল পর্যন্ত হাতে ফোন দেয় না। ফার্স্ট আমি ওদের সাথে বেইমানি করি, সেটা হচ্ছে আমি ফাতেমাকে ওর বাড়িতে পৌঁছে দিই। বাড়িতে পৌঁছে দিলে ওইখানে অনেক হাঙ্গামা হয়, অনেক লম্বা কথা। তারপরে যাই হোক আমি চলে আসি। হাঙ্গামা হয় কিভাবে? আপনাকে ধরে তো মেরে ফেলার কথা, কারণ আপনি যদি ভুলেই থাকেন যে আপনি পাচার করছেন। আপনাকে দেখেছিল ওরা? না, ও শুধুমাত্র ওর চাচি আমাকে দেখছে। আর ওর চাচি আমার কথা দিছে যে বাবা তুমি যদি এলোকি হয়ে থাকো, তাহলে তুমি প্লিজ আমাকে ফিরে দাও, যাই হও, তুমি পাচারকারী হও বা তুমি ওর সাথে রিলেশন থাকুক, যাই হও, ওকে ফিরে দাও, তুমি যা চাইবে তাই হবে। আমি বলছি যে পরে আবার আমি অস্বীকার করে ফেলি যে না, আসলে আমি তো পাচারকারী না। তো ও তো চাচ্ছে আমাকে বিয়ে করতে, আর আমিও চাচ্ছি না এভাবে বিয়ে করি, আর পারিবারিক ভাবে করবো। এই জন্য বলেন আমি ওকে কোথায়। যাই হোক, পরবর্তীতে আপনারা এটা ম্যানেজ করেছেন। হ্যাঁ, তারপরে আপনি ফিরিয়ে দিলেন? তারপর ফিরিয়ে দিলাম। প্রথম আপনি ফিরিয়ে দিলেন? প্রথম এই মেয়েটাকে ফার্স্ট ফিরিয়ে দিই, তারপরে রুম্পা নামের একটা মেয়ে। এইটা ফিরিয়ে দেওয়ার পরে হেতেশাম আপনার সঙ্গে কি করেছিল? ও, এটা ফিরিয়ে দেওয়ার পরে হেতেশাম আমাকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, ব্যাপারটা এরকম। তো আমি বলছি যে আপনি আমাকে ডেট ফিক্সড করে দিয়েছেন যে ওই দিন আমি হ্যান্ড ওভার করবো, কিন্তু
ওকে তো আমি নিয়ে আসছিলাম, কিন্তু ও আমার কাছ থেকে ভাইয়া চলে গেছে। মানে আমি এমন ভাবে অপারগতা প্রকাশ করলাম যে ও প্রথম ওকে বিশ্বাস করছে। এই লাইনে কেউ কাউকে বিশ্বাস করে না, কিন্তু আমি এমন ভাবে ওকে বললাম, ও আমাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। ওকে, ফার্স্ট টাইম। দ্বিতীয়বার রুম্পার সাথেও সেম ঘটনা ঘটে। তখন ওকে হ্যান্ড ওভার করবো যেদিন, ওই দিন ওকে সেই নরসিংদী থেকে নিয়ে আসি। নরসিংদী থেকে নিয়ে আসলে গাড়িতে করে আসার সময় তো রুম্পা করে কি, ও খুব চালাক মেয়ে ছিল, ও বুঝে ফেলে যে আমাকে পাচার করতেছে বা এমন একটা কিছু করবে, ও বুঝে ফেলে। তো ও গাড়িতে করছে কি, মানে পেছনের সিটে আমরা দুজন বসে আছি, ও আমার পায়ে ধরে রাখছে সারাটা গাড়িতে, যে প্লিজ আমাকে ফিরিয়ে দেন, আপনি যা চান আমি তাই দেব, প্রয়োজন যদি আপনি আমাকে বিয়ে করতেছেন করবেন। তো ওর প্রতি আমার দয়া। তো ওদিন খুব মানে আমাদেরকে কোন দিকে নিয়ে গেছে আমি বুঝতে পারতেছি না, কারণ ওই দিন আমি ড্রিঙ্কস করি, কারণ ফাতেমাকে ফিরিয়ে দিছি আমি। মানে তখন থেকে আমার ফুললি মানে এই লাইনটা থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করতেছে, মানে যে হ্যাঁ আমি আমার দ্বারা হবে, যেহেতু একটা কাজ আমি করতে পারছি। তো আমাদেরকে নিল একটা রেস্টুরেন্টে নেওয়ার পরে আমাদেরকে বসায়া ওরা দুজন বাইরে গেছে, হঠাৎ করে কি কথা বলার জন্য যেন। ফাতেমার পরপরই এই রুম্পা। হ্যাঁ, ফাতেমার পরপরই রুম্পা। তো আমি শুধু এইটুকু বলে ওকে বেরিয়ে আসছি যে যেভাবে হোক বাইরে আসো, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি, আমরা চলে যাব। এটা রুম্পাকে বলেছেন আপনি? হ্যাঁ, রুম্পাকে। রুম্পা তো বুঝেই গেল যে আপনি তাকে পাচার করার জন্য কাজটি করছেন। তো রুম্পা কোনো শাউট ঠাউট করেনি বাসের মধ্যে বা না, গাড়িতে কোনো শাউট করেনি, কারণ ওরা ওকে অস্ত্র ভয়টাই দেখাইছে তখন গাড়ির ভিতরে থাকতে। কে ভয় দেখিয়েছে? ওই এহতেশাম। তার মানে এহতেশাম আগে থেকেই ফলো করছে বা আগে থেকেই আপনার সাথে লোক ছিল? মানে গাড়িতে করে যখন আমরা আসি ওই মুহূর্তে এহতেশাম আমাদেরকে নিজেই নিয়ে আসেন নরসিংদী থেকে। ও তখন এহতেশামই মেয়েটাকে ভয় দিয়ে দেখিয়েছে যে শাউট করলে গুলি করে দেবো, এমন একটা কিছু। তো পরে আমি বের হইয়া একটা সিএনজি ব্যবস্থা করি, মানে ওখানে একটা সিএনজি দেখি, সিএনজি আছে। তো সিএনজি কে বলি, ভাই আমরা বিপদে আছি, সন্ত্রাসীরা আমাদের পিছনে লাগছে, যে কোনো মূল্যে আমাদেরকে লুকান। তো সিএনজি ওয়ালাকে কথাটা বলার সাথে সাথেই, সিএনজি ওয়ালা ছিল একজন হুজুর মানুষ, উনি বুঝে ফেলছে তখন যে হ্যাঁ কোন সমস্যা। তো রুম্পা করছে কি কেমন জানি বাইরে চলে আসছে, বাইরে চলে এসে আমি সিএনজিতে ওঠার সাথে সাথে ও চলে আসছে। তার মানে রুম্পা আপনাকে বিলিভ করেছে কোনো না কোনো ভাবে, এবং এহতেশাম সহ আপনি কাজে জড়িত, কিন্তু তারপরেও সে আপনাকে বিলিভ করেছে। হ্যাঁ, কারণ ওই গাড়িটা যখন ও আমার কাছে কন্টিনিউ পায়ে ধরেছিল, তখন আমি বলছি যে আমি সর্বাত্মক চেষ্টা করবো তোমাকে আমি যে কোনো মূল্যে মুক্ত করে দেওয়ার জন্য। রুম্পাকে আপনি কতদিনে ম্যানেজ করেছিলেন? রুম্পাকে খুব বেশি দিন লাগে নাই, মাসে কি 2 দিন বেশি। ওকে। ওই মুহূর্তে আসলে সময়টা খুব কমই লাগে শেষ দিকে। তারপরে আমাদেরকে কোন একটা গ্রামের ভিতরে নিয়ে যায়, গ্রামের ভিতরে নিয়ে গিয়ে। কোন এলাকায় হচ্ছে এটা? কোন জেলা? সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে। কারণ যখন আমরা বেরিয়ে আসি তখন মানে আসার সময় বুঝতে পারছি যে আমাদেরকে ব্রাহ্মণবাড়ির দিকে নিয়ে গেছে। তো পরে আমি জানতে পারি যে লাস্ট যে কাজগুলো করতেছে এগুলো সব পাচারের জন্য করতেছে। লাস্ট যে কয়েকটা কাজ করে এটা আমি সামনে আসতেছে, তো ওকে দিলাম ফিরে দেওয়ার পর আসতে ফোন দিল। ফোন দেওয়ার পর বললো যে এটা কি হইল। তো আমি লুকায় ছিলাম অনেকদিন, দেখাটাই করি নাই। ওর বাসাটাও আমি ছেড়ে দিছি। তো তখন আমি থাকলাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে থাকতে ও আমাকে বারবার ফোন দিতেছে, বিরক্ত করতেছে, থ্রেট দিতেছে। তো এক পর্যায়ে বলছে যে তুমি আসো, মাফ চাও। আর আমি ওর কাছে অনেকগুলো টাকা পাওনা ছিল। কত টাকা পাওনা ছিলেন তখন? প্রায় হবে 1.5 থেকে 2 লাখ টাকার মতো পাওনা ছিল। আপনি এত ঠান্ডা এসির মধ্যে বসে আপনি যেভাবে ঘামছেন। ওকে ওকে, বলুন তারপর, নির্ভয়ে বলুন। তারপর মানে ও আমাকে পাগল করে রাখছিল। তো হঠাৎ করে কিভাবে যেন ও আমার অবস্থান জানতে পারে। এহতেশাম তখন আমি মেয়েটাকে আপনি কি করলেন? মেয়েটাকে আগে কি বলেন, কি করলেন? রুম্পাকে কি করলেন? ও রুম্পাকে ওকে ফিরিয়ে দিয়েছে, বাড়িতে ফিরিয়ে দিয়েছে। বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা চাই রুম্পার সাথে কথা বলতে। যেহেতু আপনি দুটো কেস বললেন যে ফাতেমা এবং রুম্পাকে আপনি ফিরিয়ে দিয়েছেন, তারা নিশ্চয়ই এখনো আছে এবং তাদের ফোন নাম্বার কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, একজনের ফোন নাম্বার। কার ফোন নাম্বার আছে আপনার কাছে? রুম্পার। প্রিয় শ্রোতা, আমরা এই ফাঁকে অনুষ্ঠানের স্বার্থে এবং যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে যে আসন রেখেছে সে হচ্ছে মাহির যে ঘটনা আপনারা এতক্ষণ ধরে জানলেন, তার মধ্যে একজন, তার ট্র্যাপে পড়া, তার ফাঁদে পড়া একজনের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে। বাকি 40 জনের ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না, কিন্তু একজন যার ভাগ্যেও বাকি 40 জনের ভাগ্য জুটতে পারত, কিন্তু তার ভাগ্যে জোটেনি। সেটাও ওই যে বললাম যে একজন মানুষের মধ্যে ভালো মন্দ দুটো দিকে লুকিয়ে থাকে। মাহির যে খারাপ দিক, সেই খারাপ দিকের ফাঁদে পড়েছে 40 জন, কিন্তু মাহির ভালো দিকের যে জোয়ার, যে ঢেউ, সে ঢেউয়ের জোয়ারে শেষ পর্যন্ত সুস্থ জীবনে ফিরে যেতে পেরেছে ফাতেমা এবং রুম্পার সাথে আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করছি। দেখি রুম্পা কি বলে।
হ্যালো রুম্পা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিবরিয়া বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে। আজকে আমাদের এখানে মাহি এসেছিল এবং মাহি তার সারা জীবনের যে কৃতকর্ম সেটা তুলে ধরেছে। আপনিও তাদের মধ্যে একজন। আপনি একটু বলবেন যে আপনার সাথে মাহি কি করেছিল? আসলে সত্যি কথা বলতে, মাহি প্রথমে আমাকে রং নাম্বারে খুব ফোন করতো। ফোন করার পরে আমি ওদের খুব গালাগালি করতাম। আপনি তো প্রথমে ওকে গালাগালি করতেন, কিন্তু একটা সময় আপনার ওকে ভালো লাগতে শুরু করেছে। কিভাবে আপনার ভালো লাগাটা শুরু হলো? একটা ছেলেকে এতভাবে গালাগালি করি, অথচ ও আমাকে বারবার ফোন করে আমার সাথে কথা বলতে চায়। এইখান থেকে ভালো লাগে আর কি। তারপর আর কি কথা বলি আমি ওর সাথে। অনেক সময় ওর সাথে ফ্রেন্ডশিপ হয়। ফ্রেন্ডশিপ হওয়ার পরে দেখা করি পলাশে। জি। তো দেখা হওয়ার পরে দুজন বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। আচ্ছা, আপনি একটু হোল্ড করেন। আচ্ছা মাহি, এই দুজন বন্ধু কে কে ছিল? দুজন ছিল, একজন এহতেশাম আর একজন ছিল নাহার। তার মানে এখানে যে দুজন বন্ধু ছিল তার মধ্যে একজন ছেলে ছিল, একজন মেয়ে ছিল, ঠিক রুম্পা? জি। ওকে, হ্যাঁ, তারপর কি করলো? তারপর কি ও বন্ধুর সাথে পরিচয় করে তারপর একটা গাড়ি নিয়েছিল। গাড়ি নিয়ে আমাকে আমি বলতেছি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ওরা বলতেছে যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ঘুরের জন্য। তো আমি তখনও বুঝি নাই যে আমি একটা চক্রের মধ্যে পড়ছি। ঠিক আছে, গাড়ি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তা বলতে পারতেছি না। 5 জন আছে পলাশে, 5 জনের পরে কোথায় নিয়ে যে ওরা একটা গাড়ি রাখছে এক জায়গাতে। গাড়ি রাখার পরে একটা রেস্টুরেন্টের মধ্যে আমাদের দুজনকে রাইখা ওরা অন্যত্র চলে গেছে। তো চলে যাওয়ার পর ওইখান থেকে ব্রেক আবার মাহি আমাকে নিয়ে আসে। আমরা যেটা শুনলাম মাহির কাছ থেকে, যে আপনি কি এক পর্যায়ে বুঝে যান যে আপনাকে আসলে কিডন্যাপ করা হচ্ছে বা পাচার করার একটা চিন্তা ভাবনা আছে, এবং সেই সময় আপনি মাহির পায়ে ধরে পর্যন্ত রিকোয়েস্ট করেছেন, কান্নাকাটি করেছেন, এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার তখন এমন অবস্থা হয়েছিল যে যে আমি কোথায় যাচ্ছি, এখন আমার কি হবে, আমি কোথায় যাব, ওই ধরনের চিন্তা আমাদের কাজ করতেছিল, খুব ভয় কাজ করতেছিল। আপনি একটু বলবেন যে আপনার সাথে কত মাস ধরে মাহি চেষ্টা করেছে আপনার সাথে এরকম একটা রিলেশনশিপে যাওয়ার জন্য? ইন্টারে ওঠার পরে। আপনি কি তাকে ভালোবেসে ফেলেছিলেন? ওর প্রতি আমার একটা টান ছিল। ওকে, আমরা রুম্পার কাছ থেকে শুনলাম। হ্যাঁ, এবার আপনি বলেন যে প্রসঙ্গে আপনি যেতে চাচ্ছিলেন একটু আগে। আপনাকে এহতেশাম জেনে গেল যে আপনার পজিশন, তারপরে কি করলো? ও আমাকে নরসিংদী থেকে ধরে নিয়ে আসছে। নরসিংদী থেকে ধরে নিয়ে আসছে ঢাকায়। তো ঢাকা ও আমাকে কোথায় নিছে আমি জানি না। গাড়িতে উঠে আমার চোখ বেঁধে দেয়। চোখ বেঁধে দেওয়ার পরে আমাকে একটা ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পরে খুব টর্চার করে। কি করে আপনার সাথে? খুব বকাঝকা। ওই দিন আমাকে মারে না, জানি না কেন মারে নাই। পরিস্থিতিটা এমন ছিল যে আমি নিশ্চিত যে আমাকে মেরেই ফেলবে, কিন্তু বকাঝকা ছাড়াও আমার গায়ে একটা টাচও করেনি। বুঝলাম না কেন এরকম হলো। তো আমাকে অনেক বুঝাইছে, বকাঝকা করছে, বুঝাইছে, দেখো তুমি বিনিময়ে টাকা পাবো, তো বেইমানি কেন করবা? আর দেখো, সব খারাপ লাইনে বেইমানির একটাই সাজা, সেটা হচ্ছে শেষ, মেরে ফেলবে। তো মেরে ফেলবে, হ্যাঁ, এটাই সাজা, বেইমানির সাজা এটাই। আর এটা সমস্ত খারাপ কাজের মধ্যে এই জিনিসটি চলে। তো তোমাকে একটা চান্স আমি দিতেছি, এই চান্সটা তুমি কাজে লাগাও, লাগাই দেখো তুমি তোমার ক্ষমা পাইতে পারো। তোমাকে আরেকটা মেয়ে নাম্বার দেয়, সেই নাম্বারটা হচ্ছে নূপুরের। নূপুর বলে যে এই মেয়েটাকে কভার করো। আপনি কি করেছিলেন সেটা? হ্যাঁ, করেছিলাম। আপনি সেই মেয়েটাকে আবার এরকম ফাঁদে ফেলেছেন? ফাঁদে ফেলেছি। কত টাকা পেয়েছিলেন? এই মেয়েটাকে আমি হস্তান্তর করিনি। এই মেয়েটাকে আপনি হস্তান্তর করেননি? এই মেয়েটার ব্যাপারে আর কিছু কথা আছে। সেটা হচ্ছে মেয়েটাকে আমি যেদিন প্রথম দেখি, কথা বলার এক পর্যায়ে মেয়েটার সাথে মিট করি। মিট করার পর এই মেয়েটাকে দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। কথায় আছে না, লাভ ইজ ফার্স্ট সাইট, এই ব্যাপারটা হয়ে যায় আর কি। তো আস্তে আস্তে এতদিন তো আমি শুধু ভালোবাসার অভিনয় করে গেছি, কিন্তু আজকে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি রিয়েল লাভ করে ফেলি। নূপুর কি আপনার লাস্ট শিকার ছিল? হ্যাঁ, নূপুরই আমার লাস্ট শিকার। নূপুরকে আপনি স্টিল লাভ করছেন? হ্যাঁ, স্টিল লাভ করছি। নূপুর আপনার সবকিছু জানে? হ্যাঁ, আমার সবকিছু জানে। নূপুরের সাথে আমাদের অনুষ্ঠানের সাথে কথা বলা সম্ভব এই মুহূর্তে? ওর ফোন নাম্বার তো আছে, বাট ওর ফোন নাম্বারটা বন্ধ, ধরবে না। আর আমি অনেক চেষ্টা করছি ওর সাথে ফোনে যোগাযোগ করার জন্য, কিন্তু ওর পারিবারিক একটা ফোন নাম্বার আছে। কতদিন যাবত ওর সাথে আপনার এই রিলেশন? ওর সাথে রিলেশন প্রায় 2.5 বছর। আচ্ছা, এটাই ছিল আপনার লাস্ট শিকার? ওই ছিল আমার লাস্ট শিকার। এবং আপনি এই শিকার থেকে এখনো বের হননি। আপনার জীবনে আরো কিছু পরিবর্তন এসেছে এই ঘটনার পরে, সেই পরিবর্তনের দিকে আমরা একটু যেতে চাই। আপনি একটু বলেন তো যে এই ঘটনা তো আপনি ছেড়ে দিয়েছেন লাস্ট কত বছর যাবত? 2.5-3 বছর। আপনি এতদিন যাবত কিভাবে সার্ভাইভ করছেন? এহতেশাম আপনাকে খোঁজেনি? হ্যাঁ, এহতেশাম খুঁজতেছে। তো আমি এর মধ্যে করে কি, ওদের দেয়া যে মোবাইলগুলা, একটা মোবাইল চুরি হয়ে গেছে, আর একটা মোবাইল আমি নিজে থেকে নদীতে ফেলে দিই।
নদীতে ফেলে দিই, তার মানে আমি যোগাযোগটা টোটাল স্টপ করতে চাইতেছি। আপনি কি জায়গা বদল করেছেন কোনো কারণে? যে ধরুন আপনাকে তো দেখে ফেললে, সামনাসামনি দেখে ফেললে তো চিনে ফেলবে, যে কারণে জায়গা বদল করা বা চেহারার মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসা বা কোনো কিছু করা, এগুলো কি করেছেন? হ্যাঁ, তখন জায়গাও বদল করি। জায়গা বদল করে আমি চলে যাই ময়মনসিংহে একটা জায়গায়, পরিচিত এক ফ্রেন্ডের কাছে। তো ওখানে কিছুদিন থাকা শুরু করি, কিন্তু আমি এবারও ধরা খেয়ে যাই। ধরা খেয়ে যাওয়ার পরে মানে ও পরে আমাকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা যে তুমি হস্তান্তর করো না, কারণটা কি? এবার খুব মানে কঠিন রূপ নিয়ে ও বলতেছে। তো ওকে আমি সবকিছু খুলে বলে দিছি যে ভাই, এই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলছি। 40টা মেয়ে তো তোমাকে দিয়েই দিয়েছি, তুমি ওই 40টা মেয়ের সাথে প্রয়োজনে এই মেয়েটার জন্য যত টাকা কন্ট্রাক্ট করছো সবগুলো টাকা আমি ফেরত দেই, এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও। এই মেয়েটাকে আমি রিয়েলি লাভ করে ফেলছি, ভালোবেসে ফেলছি, ওকে আমি কোন রকম হস্তান্তর করতে পারবো না। ও আমাকে এইবার নিয়ে বন্দি করলো এক ঘরে। ওই ঘরে যেয়ে পাইলাম আরেকটা লোক। তো ওই লোকটার কাছে জানতে চাইলাম আসলে এতদিন এই মেয়েদের কি করতো। তো ওর কাছে জানতে পারলাম 3টা কাজ করতো মেয়েদেরকে নিয়ে ওরা। সেটা হচ্ছে প্রথমত বিয়ে করতো জোর করে। ব্যাপারটা এরকম ছিল, কেউ একটা মেয়েকে পছন্দ করলো, কিন্তু পারিবারিক ভাবেও না আর ব্যক্তিগত ভাবেও মেয়েটাকে বিয়ে করতে পারতেছে না, এমন মেয়েগুলোকে বিয়ে করার জন্য ওরা কন্ট্যাক্ট করে এই মিডিয়াতে, মানে এই গ্রুপে। তো বিয়ে করতো জোর করে। দ্বিতীয়ত ওদেরকে ভোগ করতো বা বিক্রি করে দিত। তৃতীয়ত ওদেরকে পাচার করে দিত। পাচার মানে দেশের বাইরে পাচার করে দিত? হ্যাঁ, দেশে বা দেশের বাইরে পাচার করে দিত। এই কাজগুলো ওরা করতো। আপনার জানা মতে এদেরকে বন্দি করে এক ধরনের কিডন্যাপ করে টাকা পয়সা আদায় করা, এরকম ব্যাপারে আমি জানি না, তবে হইতেও পারে, এই কাজটাও হইতে পারে। তবে আমি ওর কাছ থেকে জানতে পারলাম যে এই 3টা কাজ করে। স্টিল নাও দে আর এক্সিস্টিং? তারা কি এখনো আছে আপনার জানা মতে? হ্যাঁ, এখনো ওই কাজগুলো করতেছে আমি যতদূর জানি। আর আমার মতো অনেক ছেলে। আপনি ছাড়া পেলেন কিভাবে? হ্যাঁ বলছেন আপনার মতো অনেক ছেলে। আমার মতো অনেক ছেলে এই লাইনে কাজ করতেছে, নীরবে নিভৃতে ভাবে কাজ করে যাচ্ছে। নিভৃতে। এর মধ্য থেকে আমি একজনকে চিনি। এই ছেলেটার কাছ থেকে আমি জানতে পারলাম এই তথ্যটা যে ওদেরকে পাচার টাচার এগুলা করে দিয়ে পতিতালয়ে বিক্রি করতো, পাচার করতো, জোর করে বিয়ে করতো। তো ওইখানে আমাকে টর্চার শুরু, এবার মার দিয়ে রুমের ভিতরে এক ধরনের বেত আছে যেগুলো পুলিশের হাতে থাকে। প্রথম করে কি আমার পা দুটো একসাথে বাঁধার পরে ওই ফ্যানের সাথে একটা দড়ি ঝুলায়। দড়ি ঝুলানোর পর আমার পাগুলো উপরে করে দেয় আর মাথাটা নিচে করে দেয়। কিন্তু আমাকে মানে আছে না, ঝুলাইয়া রাখতো না। আমার মাথা মাটিতেই ঠেকে আছে, কিন্তু পা উপরে দিয়ে রাখতো, মাথা নিচের দিকে দিয়ে রাখতো। আর আমার এই পায়ের নিচে প্রচন্ড ভাবে আঘাত করতো হাতে সাম। ওই দিন আমাকে গুনতে তো পারি নাই, আমি 100 পর্যন্ত গুনছি। ও আমাকে পায়ে, হাতে, পেটে, পিঠে মানে জঘন্য ভাবে ও আমাকে আঘাত করে, প্রচন্ড টর্চার করে। এক সময় আমি সেন্সলেস হয়ে যাই। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে আবার যখন আমার হুঁশ ফিরে আসে, তখন আমারে মারতেছে ওই নাহার। তখন আমি আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ তুমি আমাকে আমার সব পাপের শাস্তি আজকেই দিয়ে দাও। আমি যা করছি এতদিন সব ছিল আমার অন্যায়। আমি বুঝতেছি যে আমি শাস্তি পাইতেছি আস্তে আস্তে। হ্যাঁ, এইটাই আমার শাস্তি। আজকে আমি একটা ভালো কাজ করছি, ভালো কাজ করাতে আমার শাস্তি হইতেছে। আসলে আল্লাহ যে কিভাবে আমাকে পাপের সাজা দিতেছে এটা আমি তখন বুঝে ফেলছি যে হ্যাঁ, এটা আমার পাপের সাজা। আমি এখন সাজা ভোগ করতেছি আর আল্লাহর কাছে জোর জোর প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাকে সবগুলো পাপের শাস্তি দাও, শাস্তি দিয়ে তুমি আমাকে মাফ করে দাও। এখন আমি যতদূর জানি আল্লাহর কাছে মাফ চাইলেও এই মাফগুলো আমি পাবো না, কারণ আমি ক্ষতি করছি মানুষের। প্রথমত মানুষের ক্ষমা করে লাগবে, তো দিলেও শাস্তি ওরা। তো ওইখান থেকে আমি ছাড়া পাই, ওদেরকে কথা দিই আমি যে। আর অ্যাকচুয়ালি ওরা আমাকে ছাড়ে এই জন্য আমার বিলিভ করে, কারণ আমি সমস্ত কঠিন কাজগুলো ওদেরকে আমি করে দিছি। মানে ওরা আমাকে ওদের মানে মূল্যবান সম্পদ মনে করতো। যে কাজটা কেউ পারতো না সেই কাজটা আমাকে দিয়ে করাইতো। এই জন্য তারা ওয়াদা করছি যে, হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি, ওয়াদা করছি যে মাফ করে দেন, ভুল হয়েছে আর করবো না। তবে এই মেয়েটাকে আমি ফিরিয়ে দেবো না কোনোদিন, কিন্তু ভবিষ্যতে যদি কোনো কাজ থাকে সেগুলো দেবেন, সেগুলো আমি করে দেবো। তো ও আমাকে ওদিনের জন্য ছাড়ে। তো একটা পর্যায়ে আমি ওই নুপুরকে বলে দেই যে আমি তো তোমার এই জন্য এগুলো করছিলাম, সত্যিটা এতদিন তো মিথ্যা বলে আসছি, মানে পাপ করে আসছি, এখন দেখি সত্যের পথে কিছু হয় কিনা। ওকে আমি তো রিয়েলি লাভ করে ফেলছিলাম। তো এর মধ্যে ও প্রথম বিগড়া যখন আমি বলি যে আমি এই খারাপ কাজটার সাথে ইনভলভ। তো দ্বিতীয় একটা কাজ, সেটা হচ্ছে হঠাৎ একদিন রাতে ঘুম থেকে আমি উঠি। ঘুম থেকে উঠার পর মানে আমার শরীরের কিছু কিছু অংশে চামড়ার রংটা চেঞ্জ হয়ে যায়। মানে একই দিনে হাতে, পায়ে, ঠোঁটে, মুখে মানে কেমন জানি চামড়া, আমি তো দেখতে কালো, মানে চামড়াগুলো সব সাদা হয়ে যায়।
তো বুঝতে পারলাম না আসলে এটা হঠাৎ করে কি হয়েছে। তো কবিরাজ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, ওরাও কেউ এই রোগটা ধরতে পারতেছে যে না, এই রোগটা যদি হয় তো আস্তে আস্তে হয়। তো হঠাৎ করে আমার হাতে পায়ে নাকে মুখে মানে একই টাইমে একটা রাতের ব্যবধানে আমার এই রোগটা হয়ে যায়। মানে আমার হাতে পায়ের চামড়া চেঞ্জ হয়ে যায়। এখন আমি আসলে কোন মেয়ের সামনে যেতে পারি না। মানে সুরতটা এত বিবস্ত্র হয়েছে যে আমি বুঝতে পারলাম অবশেষে যে এটা আমার পাপের শাস্তি। এতদিন যে পাপটা করে আসছি এই পাপের শাস্তি এটা আমার। এর মধ্যে আরো যে 2-3টা চেঞ্জ, সেটা হচ্ছে আমি বলছি কি প্রিয় ভাই যে আমার হাতের লেখা খুব সুন্দর ছিল। আমার হাতের লেখা শিখার আগে যে এরকম বাজে ছিল এর চেয়ে জঘন্য বাজে হয়ে গেছে হাতের লেখা। দ্বিতীয়ত আমি এত সুন্দর করে কথা বলতে পারতাম, এখন আমার মুখে জড়তা চলে আসে। আমি নর্মালি কথা বলতে পারি না, রাতে ঘুমাইতে পারি না। এখন আসলে সমাজে চলতে গেলেও এখন আমার লজ্জা লাগে। কারণ আল্লাহ আসলে বিচারটা আল্লাহ হয়তো কোনো বিচারের সাথে সাথে করেন, হয়তো কোনো বিচার আল্লাহ একটু দেরিতে করেন। আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন অনেক ভালো হওয়ার, কিন্তু আমি ভালো হই নাই। সেই সুবাদে আল্লাহ আমাকে সেই শাস্তিটা দিয়েই দিচ্ছেন। আর কি বিষয় দেখতেছেন আমার হাতের পায়ের অবস্থা যে এরকম চামড়া চামড়া চেঞ্জ হয়ে গেছে। তো আমি যতদূর জানি এটা আমার পাপের শাস্তি। প্রিয় শ্রোতা, ওর ছবিটা আমরা দেখাবো না, সেটা আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী যায় না। কিন্তু ওর হাতের ছবি আমরা দেখাবো, ওর ঠোঁটের ছবি আমরা দেখাবো। সেটা দেখতে হলে আপনাকে ফেসবুকে আসতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা এবিসি রেডিও FM 89.2। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। আপনি যেটা বললেন একটু আগে, তার মানে এহতেশাম এবং নাহার এটা আপনাকে ছেড়ে দিয়েছে, এটা আপনার কোনো ক্ষতি করবে না। এখনো ওরা আমাকে ছাড়ছে একটা কাজের বিনিময়ে। ওদেরকে আমি বলছি যে পুরো কাজ করে না দিতে পারলেও আমি সহযোগিতা করব। সেটা হচ্ছে কেউ যদি কোনো একটা কাজ করতে না পারে তাহলে আমি ওকে সহযোগিতা করব। কিন্তু আমি বাস্তবে আমি এটা করি না, আমি করি উল্টাটা। এখনো ওরা আমাকে ফোন নাম্বার দেয়, এখনো আমাকে দেয় পটানোর জন্য। আমি করি কি, সবগুলো মেয়েকে পটাই। সর্বশেষ যে মেয়েটাকে পটানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওর নাম স্মৃতি। পলাশ থানার চরসিংদুরের আশেপাশে একটা গ্রামের মেয়েটা স্মৃতি। এমন হয়েছে প্রথমে ওর মাকে খালা ডাকছি, মানে এখন ওর মাকেও পটাইছি, ওই স্মৃতিকেও পটাই দিছি। এখন আমি সর্বশেষ ওদেরকে একটা কথা বলছি যে দেখেন খালাম্মা, আমি কোনো ভালো লোক না, আমাকে একটা চক্র আপনাদের পেছনে লাগাই দিছি। এই যে অপরিচিত নাম্বারে পরিচিত হয়ে আপনি খালা হয়ে গেলেন, আমার বোনের ছেলে বানাইলেন, আপনার মেয়ে আমার সাথে কথা বলতেছে, আপনি কি ভাবছেন একবারের জন্য যে এটা কোনো একদিন ক্ষতির কারণ হইতে পারে? তখন ওই মহিলাটি বললো যে না, তুমি তো কথা ঠিকই বলছো। এইভাবে কি ভাই আমি প্রত্যেকটা মেয়েকে এভাবে বলে দিছি যে তোমাকে ক্ষতি করার জন্য আমি চেষ্টা করতেছি। এখন আমি পরিচিত হই, পড়ানোর চেষ্টা করি, এক পর্যায়ে আমি সবাইকে বলে দেই যে কি যে আননোন নাম্বার থেকে তোমাকে ক্ষতি করার জন্য কেউ আসে। এই জন্য আমি সমস্ত শ্রোতা যারা আছে, যত মানে আমার বোন যারা আছে, সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো কি প্রিয় ভাই, যে কোনো আননোন নাম্বারে যাচাই বাছাই না করে কেউ কোনোদিন এই ফাঁদে পড়বেন না। সেটা তো নিশ্চয়ই আছে, আপনি সে কারণেই আজকের এই যাহা বলিব সত্য বলিবতে এসেছেন। আমি আপনার ব্যক্তিগত জায়গা থেকে 2-3টা জিনিস একটু পরিষ্কার ভাবে জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনি তো মনে করেন আপনি যে পাপ করেছেন সেই পাপের পাহাড় পরিমাণ শাস্তি আপনার জন্য আছে। সেই শাস্তি যদি সমাজ আপনাকে দেয়, সেই শাস্তি যদি রাষ্ট্র আপনাকে দেয়, ইভেন এই যে আপনার চেঞ্জ, এই উপরওয়ালাও যদি আপনাকে শাস্তি দেয়, সেই শাস্তিগুলোকে আপনি মাথা পেতে নেবেন? 100 বার নেব। কারণ এটা আমার পানা, মানে এটা পাওনা জিনিস। অন্যায় করছি, শাস্তি পেতেই হবে, এটাই বাস্তবতা। এতদিন ঘুরেছিলাম, মোহে ছিলাম, পাপে ছিলাম, এখন আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। এখন আমি সামান্য রাজমিস্ত্রির কাজ করি, এখন 2 দিনে আমি কাজ করি মাত্র 600 থেকে 700 টাকা। এখন পরিমাণটা দেখেন, ওই সময় টাকাটা পাইলে আমার কাছে মনে হইতো আমি অভিশাপ নিতেছি, আগুন আমি হাতে নিতেছি। ওই সময় অনুভূতিটা ছিল এরকম। এখনকার অনুভূতিটা এরকম কি ভাই, যে 300 টাকা যখন আমি দিন শেষে হাতে পাই না, মনে হইতেছে জান্নাতের সুখ একটু একটু করে আল্লাহ আমাকে দিতেছেন। কারণ এই হালাল কামাইটার মধ্যে আমি এমন একটা সুখ খুঁজে পাইতেছি বলে বোঝানোর মতো না। আমার কাছে মনে হইতেছে এটাই আমার জান্নাত। আগে আমি লক্ষ লক্ষ টাকা আমি ফ্রেন্ডদের পেছনে খরচ করছি, তখন মনে হইতো না কারোর জন্য কিছু করতেছি। একটা ফকিরকে দেখলে দান খরচ পর্যন্ত করতাম না। এখন আমার সামনে যদি কোনো ফকির আসে, পকেটে টাকা থাকতে আমি কোনো ফকিরকে আমি ফিরিয়ে দেই না। আপনি একটা বড় একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে সেভ করেছিলেন, এই টাকাটা কি হয়েছে? ওই যে বলছিলাম যে জুয়া খেলতাম,
তো জুয়া খেলে এই অবৈধভাবে পথ থেকে কামাই মিনিমাম হলেও 25 লক্ষ টাকার মতো। তারপরে এই টাকাটা দিয়ে আমি জুয়া খেলতে খেলতে একটা পর্যায়ে আমার হাতে থাকে 40 লক্ষ টাকা। আপনি লাভ করেন জুয়াতে? লাভ করেন টোটালি। আর এই টাকাটা এই জুয়ার মাধ্যমে আবার শেষ হয়ে যায়। গল্পটা এখানেই শেষ হয়ে যাক। গল্প ঠিক না, আমরা বলবো যে জীবনের চরম এবং সত্য বাস্তব কাহিনী। শেষ কি আসলে হবে? আমি তো মনে করি যে আমরা একটা প্রদীপ আজকে জ্বালালাম আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।